ঠিক আছে, তাহলে এটা এবার মুছে দিচ্ছি। এবার 5-এর অঙ্কগুলো দেখবো, 5-এর নয়, এবার 6-এর অঙ্কগুলো দেখবো। ছয়ের অঙ্ক কি বলেছে দেখি। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আয়তক্ষেত্র আঁকছি আগে। আয়তক্ষেত্র মানে কি, যার বিপরীত বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, মানে দৈর্ঘ্যগুলো বড় হয়, এই দুটো বাহু আর এই দুটো বাহু, মানে পরস্পর বাহু দুটো সমান হয় আর এই পরস্পর বাহু দুটো সমান হয়, ঠিক আছে। মানে এই দুটো একটু বড় হয়, এই দুটো একটু বড় হয় আর এই দুটো একটু ছোট হয়। এটা একটু ছোট হয়, এটা একটু বড় হয়, ঠিক আছে। আচ্ছা, এইটাকে এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর নিচে এই সাইড গুলোকে বলা হয় কি প্রস্থ। এইগুলোকে লম্বা লম্বা লম্বগুলোকে বলা হয় প্রস্থ, আর এই যেগুলো আছে সেগুলো বলা হয় দৈর্ঘ্য। আর কর্ণ মানে হচ্ছে কোনটা, এই যে লাইনগুলো টানা হয়, এই লাইনগুলোকে বলা হয় কর্ণ। তা কি বলেছে, এই কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, 15 মিটার। 15 মিটার। আচ্ছা, এবার কি বলছে দেখি। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, এখানে জিনিস একটা বোঝার আছে। দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য যা হবে তার থেকে 3 মিটার বেশি হচ্ছে, না না ভুল বলছি, প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাই বলেছেন। প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, হ্যাঁ। প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার থেকেও 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি আমি এক্স ধরি, তাহলে এখানে কত বলেছে, এর থেকে আরো 3 মিটার বেশি। বেশি মানে কি, আমার কাছে 10 টাকা আছে, আমি আরো যদি 3 টাকা যোগ করে দিই, তাহলে আমার কাছে 13 টাকা হবে। 3 টাকা বেশি হচ্ছে, তাহলে আমার কাছে 10 টাকা। ওর কাছে ধরো, আমার কাছে ধরো এই একটা মানুষ, এর কাছে 10 টাকা আছে, এর কাছে 10 টাকা আছে, এর কাছে 3 টাকা আরো যোগ করা হলো, মানে এর টাকা এর থেকে আরো 3 টাকা বেশি। তাহলে কত হচ্ছে, 13 টাকা হচ্ছে না, তাই তো। কি বললাম, যে এই মানুষটা থেকে এই মানুষটার কাছে 3 টাকা বেশি আছে। বেশি আছে মানে কি, মানে এই যে 3 যোগ করা আছে না, তার মানে 13 হচ্ছে, যে 13। ঠিক তেমনই এর কাছে যা আছে তার থেকে যদি এর কাছে 3 বেশি হতে যায়, তাহলে নিশ্চয়ই 3 যোগ করতে হবে আমাকে, তাই তো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, আর কর্ণটা বলে দিয়েছে 15 মিটার। ঠিক আছে, এবার আমরা কর্ণের সূত্রের সঙ্গে সমান করবো, তাহলে আমাদের সমীকরণ চলে আসবে, ব্যাস। তাহলে এখানে লিখি, যেটা নিয়েছি আমরা, হচ্ছে 5-এর দাগের 1-এর দাগের অঙ্কটা। কি বলেছে, ধরি কি নিলাম, প্রস্থ সমান কত নিয়েছি, এক্স মিটার নিয়েছি। দৈর্ঘ্য কত নিয়েছি, দৈর্ঘ্য সমান কত হচ্ছে, এক্স প্লাস 3 মিটার নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কর্ণ দিয়ে দিয়েছি কত, আমাদের 15 মিটার। এবার প্রশ্ন অনুসারে করবো। প্রশ্ন অনুসারে কি পাচ্ছি আমরা, আচ্ছা, প্রশ্ন অনুসারে করতে গেলে আমাদের কর্ণের সূত্রের সঙ্গে সমান করতে হবে, তাই তো। আমাদের হিসেবে কর্ণ পেতে গেলে যেটা বার করতে হবে, আর ওদের হিসেবে কর্ণ মানে কর্ণকে সমান সমান করতে হবে। যদি আমি কর্ণকে সমান করতে চাই, তাহলে আমাদের কর্ণের সূত্র কি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান সমান হচ্ছে কত আমাদের, 15 মিটার। সমান হচ্ছে আমাদের 15। দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে যে 15 স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান হচ্ছে কত আমাদের 15। বেশ, এখানে আমি একটা কথা বলে দিয়েছিলাম, যে রুট ওভার মানে কি, আমাদের রুট ওভারের মান হচ্ছে আমাদের হাফ, তাই তো। তাহলে রুট ওভারটা যখন সমানের এই সাইড, আচ্ছা এটা এখন বোঝাবো না, এটা করাতে বোঝাচ্ছি। তাহলে বা এখানে কি দেখলাম, আমি দৈর্ঘ্য জায়গায় কত লিখবো, দৈর্ঘ্য আমরা কত ধরেছি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 স্কোয়ার দিয়ে আছে, তাহলে স্কোয়ার দিলাম, প্লাস প্রস্থ কত আমাদের, প্রস্থ হচ্ছে আমাদের কত, এক্স, তাহলে এক্স দিলাম, এক্স স্কোয়ার সমান সমান 15। এখানে একটা জিনিস বোঝাই, আমি এইখানে রুট ওভারটা কি করেছি, আমি এই সাইডে পাঠিয়ে দিয়েছি, যেহেতু আমি বলেছি হাফ রাখা প্রয়োজন নেই। এবার সবাই প্রশ্ন করতে পারে যে আগেরটাই কি করেছিলাম, আগের অঙ্কটাই রুট ওভার তুলে দেওয়ার জন্য আমরা কি করেছিলাম, বর্গ করে দিয়েছিলাম, তাই তো। কিন্তু এবারে কেন বর্গ করলাম না, এবারে বর্গ করার কোন প্রয়োজন নেই, এই কারণে প্রয়োজন নেই, এটা তো আগে থেকে বর্গ করা রয়েছে আমার, তাই তো। সেই জন্য আমি আর বর্গ করছি না। উপরন্তু কি হচ্ছে, এই রুট ওভারটাকে যদি আমি এইদিকে পাঠিয়ে দিই, তাহলে এইটাও বর্গ হয়ে যাবে। কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। রুট ওভারের মান আমি কত বলেছি, হাফ, তাই তো। তার মানে 1/2, এই বাইটা মানে কি ভাগ, তাই তো।
1 ভাগ চিহ্ন 2। তাহলে যেটা সমানের এইদিকে ভাগে থাকবে সেটা সমানের ওইদিকে গেলে কি হয়ে যাবে, গুণে হয়ে যাবে, তাই তো? মানে এই যে সংখ্যাটা থাকবে সেটা তখন কি হয়ে যাবে, 2/1 হয়ে যাবে, সংখ্যাটা উল্টে যাবে, তাই তো? তাহলে এটা হাফে ছিল, এই যে রুট ওভারটা এখানে ছিল, এইদিকে এসে স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম? এইদিকে যেটা হাফ ছিল এদিকে সেটা ডবল হয়ে যাবে। মানে মাথায় আছে মাথাতেই থাকছে, এটা পাশে বসবে না। এই মাথায় যখন আছে মাথাতেই থাকবে, কিন্তু এটা এদিকে ছিল হাফে, এদিকে এসে হয়ে গেল ডবলে, মানে স্কয়ার হয়ে গেল। তাহলে এদিকে আমরা কি লিখলাম, সব কটা জানলাম মানে কি, সব কটা আমরা দেখতে পাচ্ছি কি এটা রুট ওভার হয়ে গেছে, সব কটাই, কোথাও বাদ নেই, তাই না? বেশ, তাহলে এইখানটা পর্যন্ত ঢুকে নাও, তারপর আমি উপর থেকে আবার মুছে করতে হবে আবার। বেশ, মুছে দিলাম এবার। তাহলে দেখো এটা আবার সেই সেম আমাদের a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রের মতো, তাই তো? a প্লাস b এর হোল স্কয়ার তোমার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে বা কি পাচ্ছি আমরা, এর জায়গায় পাচ্ছি x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 15 যে 15 কে স্কয়ার করা মানে 15 গুণ 15 15 15 গুণ করলে আসবে 225 আসবে, এর মতো করে করে বসে গেছে, গুণ করে নেবে দেখবে 225 আসবে, 2 2 5 আসবে। তাহলে বা x স্কয়ার 3 দুগুণে 6 প্লাস 6x, এই x বসে গেল, প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 3 3কে 9, তাই তো? প্লাস x স্কয়ার সমান সমান হচ্ছে কত, সমান সমান কত আমাদের, সমান সমান হচ্ছে যে 225। ব্যাস, ঠিক আছে? আচ্ছা, বা এক্স স্কয়ার, আচ্ছা এই একটা এক্স স্কয়ার প্লাস আছে, এই একটা এক্স স্কয়ার প্লাস আছে, দুটো এক্স স্কয়ার 2x স্কয়ার, তাই তো? প্লাস 6x প্লাস 9, এটা প্লাস 225 ছিল, এটা মাইনাস 225 হয়ে গেল, সমান সমান 0, তাই তো? আচ্ছা, আচ্ছা, তাহলে নিচেটা আমি মুছি, নিচেটা না মুছলে হবে না, এটা মুছে দিই। আচ্ছা, তাহলে ওটা কত ছিল, আচ্ছা এবার কি করবো আমরা, যা আছে তাই লিখবো। এবার দেখো এক্স স্কয়ার চলে এসছে, এক্স স্কয়ার আর একটাও নেই কো, 6x, এক্স এর সংখ্যা একটাই রয়েছে আর নেই কো। এবার কি আছে, শুধু সংখ্যাগুলো, শুধু সংখ্যা কটা একটা বাদ আছে, সেটা আমরা একটা সংখ্যা করি, 2x স্কয়ার প্লাস 6x। আচ্ছা, এবার এই দুটো সংখ্যার মধ্যে দেখো 9 আর 25, 225, তাহলে এই সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যার চিহ্নটা বললো। আর এইদিকে প্লাস চিহ্ন, এদিকে মাইনাস চিহ্ন, দুদিকে আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ চিহ্ন, মানে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ চিহ্ন হয়। দুদিকে আলাদা চিহ্ন হলে কি হয়, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ চিহ্ন হয়। তাহলে 225 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসবে, 9 আর কয় 15, 9 আর 6 15, হাতে থেকে 1 1, তার মানে হচ্ছে কত, 216 সমান সমান 0, তাই তো? এবার আমরা একটা কাজ করব কি, যে এই জায়গাগুলো থেকে সব জায়গা থেকে আমরা 2 কমন নিয়ে নেবো, বা 2 যদি কমন নিই তাহলে 2 কমন মানে 2 সব জায়গা থেকে 2 করে নিয়ে নেবো আমি। তাহলে এখানে কি পড়ে আছে, 2 1 কে 2 মানে শুধু এক্স স্কয়ার প্লাস 2 3 2 3 6 শুধু এক্স মাইনাস 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 216 যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে 2 1 কে 2 কাটটা 1 নামলো, 0 খাইয়ে 6 নামলো, 2 8 16, তাহলে কত হচ্ছে 108, ব্যাস, সমান সমান 0। বা এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান, এই যে 2টা ছিল এর সঙ্গে কি ছিল, গুণে ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল, মানে 0/2, 0/2 মানে শুধু 2, তাই তো? তাহলে বা এক্স স্কয়ার সমান সমান, না, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0, এটা আমাদের সমীকরণ চলে এসেছে। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আমার সমীকরণ চলে এসেছে, হয়ে গেছে। কমন নিয়ে ব্যাপারটা যেটা করলাম, যেটা কিছু দিকে না বুঝতে আরেকবার বলে দিচ্ছি, কমন নিয়ে ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা কি সব লাস্টে জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে আমরা সব 2 কমন নিতে পারবো। 2 ছাড়া মানে সর্বনিম্ন যেটা রয়েছে আর কি, সর্বনিম্ন একটা 2 আছে, এখানে যদি সব জায়গায় 6 6 করে থাকতো 6 কমন নিয়ে নিতাম, তাই তো? সব জায়গায় 2 2 করে দেখ জোড় সংখ্যা আছে আর সর্বনিম্ন 2 আছে, 2 দিয়ে যদি কমন নিই তাহলে 2 এখানে নিয়ে নিয়েছি, এই জায়গাটা থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি, মানে 2 নিয়ে নিয়েছি, মানে শুধু এক্স স্কয়ার করে আছে, তাই তো? আর এখান থেকে যদি আমি 2 নিয়ে নিই তাহলে দেখি 2 3 6, তাই না? আর এখানে যদি নিয়েছি 2 108 216, ব্যাস, তাহলে এটা এসেছে আমাদের অঙ্ক, ব্যাস। ওটা চার্জ শেষ হয়ে গেছিল।
তাই আবার চার্জে বসিয়ে আবার নতুন করে কানেক্ট করে আবার করছি, ঠিক আছে। তো 6 টাকা দুইটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করতো। কত কিগ্রা চিনি বিক্রি মানে ক্রয় করতো, ক্রয় করা মানে কিনতো, সেটা বলে দেয়নি। তাহলে আমরা কি করছি, ধরি চিনি ক্রয় করতো এক্স কিগ্রা। যখন কিছু বলে থাকবে না, এখন একটা আন্দাজ আমাদের ধরে নিতে হবে, যে কোনো জিনিস মানে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না, সেই জিনিসটাকে আমাদের ধরে নিতে হবে, কারণ সেই জিনিসটা ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব নয়। মানে এমন একটা রাশি, যে রাশিটা ছাড়া আমাদের, সেই যে রাশিটি ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভবই নয়, সেই রাশিটা যখন ধরতে হবে তখন আমরা এক্স ওয়াই জেড এই সমস্ত চরগুলো ধরে নেবো, ঠিক আছে। তাহলে কি দেখছি, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছে। তাহলে 80 টাকা, আচ্ছা ধরি ধরি চিনি ক্রয় করেছে ক কেজি, 80 কিগ্রা। কত টাকায়, কত টাকায় কিনেছে এটা, এই এই যে কয়েক কিগ্রা মানে এক্স কিগ্রাটা কিনেছে কত টাকায়, 80 টাকায়। 80 টাকায় ক্রয় করেছে। আচ্ছা এবার কি বলে দেখি, যদি ওই টাকায়, যদি ওই টাকাতেই তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছেন। এবার কি বলছে, যে যদি তিনি এই টাকাতেই মানে 80 টাকাতেই এই যা কিগ্রা পেয়েছে, মানে 80 টাকায় যা কিগ্রা কিনেছে তার থেকে আবার 4 কিগ্রা বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে কি বলছে দেখি, বলেছে যে যে 80 টাকায় এক্স কেজি চিনি কিনেছে। পরবর্তীকালে বলছে যে 80 টাকাতেই কিনছে, চিনির দাম 80 টাকায় হচ্ছে, কিন্তু তার বদলে কি হচ্ছে, যে 4 টাকা 3 কেজি 4 কেজি 4 কেজি বরঞ্চ আরো বেশি পাচ্ছে। হ্যাঁ, 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে, মানে ওই টাকাতেই কিনছে প্লাস 4 কেজি চিনি আরো এক্সট্রা পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমরা আগে সাজিয়ে নিই। আচ্ছা সাজিয়ে নিয়ে আমরা কি দেখবো, যে প্রথম পাচ্ছে এক্স কিগ্রা চিনির দাম। আচ্ছা এটা এখানে ছোট করে লিখে নিই, হ্যাঁ, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে যদি আমি বলি যে 1 কিগ্রা চিনির দাম কত, তাই না, যে আমি বলি যে এক কিগ্রা কয়েক, এখানে যে কয়েক কিগ্রা বলেছে এটা হচ্ছে, এটা একটা নয়, এটা কয়েক কিগ্রা, ঠিক আছে, মানে 1 কিগ্রা নয়, বেশ কয়েক কিগ্রা কিনেছে, সেইটাই আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে এত কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত, তাই না। যেমন আমরা করবো 1 কিগ্রা চিনির দাম হবে কত, 80/x, মানে এটা এখানেই থাকে, আর যেটা দিয়ে করা হয় সেটা নিচে চলে আসে, ঠিক আছে। তাহলে এত টাকা, এটা আমরা প্রথম ক্ষেপে দেখলাম যে এক্স টাকা, এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে কি, এক্স কিগ্রা, এই এক্স কি আমাদের কয়েক কিগ্রা চিনি, ঠিক আছে। তো এই এক্স কিগ্রা চিনি কিনেছে 80 টাকায়। তাহলে আমাদের সেই তখন, যখন এই কয়েক কিগ্রা চিনি কিনেছে 80 টাকায়, তখন যদি আমি হিসেব করে রাখতাম যে অত অত কেজি না দেখে যদি আমি শুধু একদম শুধু 1 কেজি চিনির দাম কত, কত হতো আমাদের 80/x টাকা। এবার দ্বিতীয়বার কি বলছে, দ্বিতীয়বার কি বলছে, যে এক্স কিগ্রা চিনি তো পাচ্ছি, তার সঙ্গে আরো 4 কেজি বেশি পাচ্ছে, ক টাকায়, সে 80 টাকাতেই আরো 4 কেজি বেশি পাচ্ছে, মানে এক্স কিগ্রা চিনতে পাচ্ছি, তার সঙ্গে আরো 4 কেজি বেশি পাচ্ছে, ঠিক আছে। তাহলে আগে পাচ্ছিল 80 টাকায় এক্স কিগ্রা চিনি, এখন আরো 4 কেজি বেশি পাচ্ছে, কত, এই 80 টাকাতেই। তাহলে এক্স কিগ্রা প্লাস 4 কেজি ক টাকায় পাচ্ছে, চিনির দাম 80 টাকায়, এক্স কিগ্রা চিনির দামও 80 টাকা, আর এক্স প্লাস 4 মানে 4 কেজি এক্সট্রার চিনির দাম হচ্ছে 80 টাকা। তাহলে এখানে আমরা হিসাব করে দেখি, যেখানে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে, তাহলে এখানে দেখি, এখানে 1 কিগ্রা চিনির দাম হচ্ছে কত, নিশ্চয়ই এই 80টা উপরেই থাকবে, আর এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা চলে যাবে নিচে, এক্স প্লাস 4 হয়ে যাবে, এত টাকা, তাই তো। এবার লাস্টে কি বলছে, লাস্টে বলছে যে বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই যে টোটাল দাম, মানে এখানে, আচ্ছা এখানে আমি একটা জিনিস আগে বোঝাই, এখানে কোনটা সব থেকে বেশি, কোনটা সব থেকে চিনির দাম কম, তাই না, কোনটা দাম কম নয়, কম বা বেশি যেটা আর বলা যায় আর কি, কম বললেও বলা যাবে, বেশি বললেও বলা যাবে। এখানে এক কিগ্রা চিনি পেত 80 টাকায়, ঠিক আছে, মানে এই আমি এখানে এক্স জায়গায় আমি ধরলাম 5 কিগ্রাই ধরলাম,
এখানে 5 কেজি চিনি পেতো, আমি সাপোজ ধরে নিচ্ছি কিন্তু, ঠিক আছে, মানে এটা এক্স ক্রিকেটে যে এক্স এর মান যে 5 তা নয়, আমি 5 আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, যে ধরি আমি 5 ধর আমি ধরি কি 5 এক্স এর জায়গায় আমি ধরলাম 5, তাহলে 5 কেজি চিনি পাচ্ছিল কত, 80 টাকায়। এবার কি বলছে যে 5 কেজি চিনি তো পাচ্ছিলই, কিন্তু তারপরেও কি পাচ্ছে, আরো 4 কেজি বেশি পাচ্ছে। তাহলে এখানে 80 টাকায় 5 কেজি চিনি পাচ্ছিল, আর এখানে কত 5 কেজি তো পাচ্ছে, তার সঙ্গে আরো 4 কেজি বেশি পাচ্ছে। তাহলে চিনির দাম কম হচ্ছে কোন জায়গায়, অবশ্যই এই জায়গায় কম হচ্ছে, কারণ এই জায়গায় 80 টাকায় বেশি পাচ্ছে, এই জায়গায় 80 টাকায় কম পাচ্ছে, শুধু এক্স কেজি পাচ্ছে 80 টাকায়, তাই তো। কিন্তু এখানে 80 টাকায় কি হচ্ছে, এক্স কেজি তো পাচ্ছি, তার সঙ্গে আরো 4 কেজি পাচ্ছে, তাই তো। তাহলে চিনির দাম কম কোনটা হচ্ছে, এইটা চিনির দাম কম, আর চিনির দাম বেশি কোনটা, এইটা, তাই তো। তাহলে কি বলছে, যে বেশি দাম থেকে চিনির দাম যদি কম দাম চিনি হয়, তাহলে 1 টাকা কম হতো। আমি এটা মুছছি, না হলে বোঝানো যাবে না, এটা আমি মুছছি। আচ্ছা, এই দুটো সংখ্যা আমার লাগবে, এখানটাকে মুছছি, আমি তারা বুঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো আমি, চিন্তা নেই। আচ্ছা, প্রশ্ন আনসার লিখি আগে। তাও যদি এত ভেঙে বোঝানোর পরেও যদি কারো কোনো ডাউট থাকে, আমাকে কমেন্ট করবে, আমি ডাউট ক্লাসে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে কি হলো, যে 1 টাকা কম হতো, 1 টাকা কম হতো, কম মানে কি, বিয়োগ, কম মানে বিয়োগ হতো, মানে কম বিয়োগ কোথা থেকে হয়, বেশি থেকে কমে হয় না কম থেকে বেশিতে হয়, অবশ্যই বেশি দাম থেকে কম দামের বিয়োগ হয়। তাহলে এখানে চিনির দামটা বেশি ছিল, তাই তো, এই জন্য 80 টাকায় এক্স কেজি পাওয়া গেছে, তার বেশি পাওয়া যায় নাই। তাহলে বিয়োগ দেবো কত, কম থেকে বেশি থেকে কত বিয়োগ যাবে, কমটা, কমটা কত, 80 টাকায় এক্স প্লাস 4 কেজি, ঠিক আছে। তাহলে কত টাকা কম হতো, 1 টাকা কম হতো। এটা মুছি এবার। আচ্ছা, এবার বুঝিয়ে দিই, একবার বুঝিয়ে দিই বিষয়টা কি, যে এখানে 80 টাকায় এক্স কেজি চিনি পেতো, কিন্তু এখানে 80 টাকায় এক্স কেজি চিনি পাচ্ছে, তার থেকেও 4 কেজি বেশি পাচ্ছে, তাহলে নিশ্চয়ই চিনির দামটা এখানে বেশি, এখানে চিনির দাম কম, তাই তো। এবার কি বলছে, যে যদি 80 টাকায় 4 কেজি চিনি বেশি পেতো, তাহলে কি হতো, প্রতি কিগ্রা চিনির দাম হতো 1 টাকা করে কম। তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিয়ে সমান সমান 1 দিয়েছি। এবার এটাকে আমরা সমীকরণ নিয়ে আসবো, বা এটা বড় দাগটা নিয়ে ডিভাইড বাই দিয়ে আছে, মানে কি, তলাগুলোকে লসাগু করতে হবে, তলাগুলো লসাগু করতে গেলে কি হয়, আমাদের এগুলোকে গুণ করে দিতে হবে। এক্স গুণ চিহ্ন কত, এক্স প্লাস 4, ব্যাস এইটা। এবার আমরা দেখবো কোনাকুনি গুণ করবো, এরকম কোনাকুনি গুণ করবো। প্রথমে এই কোনটা গুণ করি আমরা, 80 সঙ্গে কত, এক্স এর গুণ হবে, তাহলে 80 গুণ চিহ্ন এক্স প্লাস 4, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসালাম। এবার এই কোণার সঙ্গে এই গুণ হবে, কত আছে, এখানে প্রথম আছে এক্স আছে, এক্স বসালাম, গুণ চিহ্ন দিলাম, এখানে কত আছে 80 এক্স দিলাম, এই যে এক্স, গুণ চিহ্ন যেহেতু গুণ হচ্ছে যেহেতু কোনাকুনি গুণ হচ্ছে, এবার কত আছে 80, তাহলে এক্স এর সঙ্গে 80 গুণ হবে, 80 বসালাম, সমান সমান 1 যেমন আছে তেমন 1, ঠিক আছে। আচ্ছা, একের তলায় কিছুই নেই মানে 1, এটা বোঝানোর জন্য দিচ্ছি, না দিলেও অসুবিধা নেই, ঠিক আছে। বা কত হচ্ছে, প্লাসের সঙ্গে প্রথমে এইটা গুণ হবে, তারপর এইটা গুণ হবে, 80 সঙ্গে এক্স গুণ করতে হবে, 80 এক্স। আচ্ছা, এখানে কিছু চিহ্ন নেওয়া আছে, প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে একই চিহ্ন থাকলে প্লাস হয়। আচ্ছা, 80 কে যদি 4 দিয়ে গুণ করা হয়, তাহলে 4 8 32, 320, ঠিক আছে, ব্যাস। এবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। আচ্ছা, 80 আর এক্স গুণ করলে কত হচ্ছে, 80 এক্স হচ্ছে। আচ্ছা, দাগ টানলাম, দাগ টানার পর কথা হচ্ছে এক্স এর সঙ্গে এর একবার গুণ হবে, এক্স এর সঙ্গে ওয়াই 4 এর একবার গুণ হবে। এক্স এর সঙ্গে যদি আমি এক্স এর গুণ করি, কথা হবে এক্স আর এক্স গুণ করলে আমাদের আসবে এক্স স্কয়ার। আচ্ছা, এখানেও প্লাস আছে, কিছুই নেই মানে প্লাস আছে, এখানেও কিছুই নেই মানে প্লাস, এখানেও প্লাস আছে, এখানে কিছুই নেই মানে প্লাস আছে, আর এখানেও প্লাস আছে, তাই তো। তাহলে প্লাসে প্লাসে মানে একই চিহ্ন হলে কি হয়, আমাদের যোগ চিহ্ন হয়ে যায়। আর এক্স আর 4 যদি গুণ করা, তাহলে কত হবে আমাদের 4x আসবে, সমান সমান কত আসবে আমাদের 1/1, বা শুধু 1 লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি, এই 80-র আগে কোনো চিহ্ন নেই, 80-র আগে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয়ই কি প্লাস চিহ্ন আছে, তাই তো। তাহলে উপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একই সংখ্যা, একই সংখ্যা প্লাস চিহ্ন, একই সংখ্যা মাইনাস চিহ্ন। আমি আগের দিন কি একটু আগেই বলেছি কি, যে একই সংখ্যা কিন্তু যদি চিহ্ন যদি অদল বদল হয়, মানে একটাই প্লাস একটাই মাইনাস, এমন যদি হয়, তাহলে আমরা কি করবো, সেই সংখ্যাগুলো কেটে দেবো। তাহলে এই মাইনাস 80x আর প্লাস 80x কি হলো, কেটে গেল। তার মানে উপরে কি পড়ে রয়েছে আমাদের শুধু 320, আর নিচে পড়েছে এক্স স্কোয়ার প্লাস 4x, সমান সমান কথা আমাদের 1/8। তাহলে এখানটা আমি মুছছি, না হলে আর করানো যাবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখি উপরে। আচ্ছা, এবার যদি দেখি উপরে কত পড়ে আছে, 320, আর নিচেই পড়ে আছে কত, এক্স স্কোয়ার প্লাস 4x, সমান সমান 1/1।
আচ্ছা, বা এবারে আমরা কি করবো, এবার কোনাকুনি গুণ করবো, সবসময় করে আসছে কোনাকুনি গুণ করবো। তাহলে একের সঙ্গে 320 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 320 আসবে। একের সঙ্গে এই যে একের সঙ্গে যা গুণ করবে সেই সংখ্যাটা আসবে, যেই সংখ্যাটি গুণ করবে একের সঙ্গে সেই সংখ্যাটাই আসবে। একের সঙ্গে 320 যদি গুণ করা হয় তাহলে 320 আসবে, সমান সমান। এটাও তো একের সঙ্গে গুণ হবে। এই কোনাকুনি যদি গুণ করি এভাবে, এক্স স্কোয়ার প্লাস 4x, আর এখানে 1, তাহলে এই কোনাকুনি যদি গুণ করি একের সঙ্গে গুণ হচ্ছে, একের সঙ্গে যাই গুণ করবো সেই সংখ্যাটাই আসবে। তাহলে কত হচ্ছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 4x, তাই তো? বেশ, এবার আমরা এটা মুছে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। ঠিক আছে, বা তাহলে কত হচ্ছে আমাদের এক্স, আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে কি, যে এই যে সংখ্যা রয়েছে এটাকে এই সাইডে নিয়ে চলে যাবো, মানে এক্স এর সাইডে নিয়ে চলে যাবো। ঠিক আছে, এটাকে এইদিকে নিয়ে আসলে অসুবিধা হতো না, এটা ঘুরিয়ে লেখা হতো আর কি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4x। আচ্ছা, এই 320টা ছিল সমানের এই সাইডে ছিল, সমানের ওই সাইড নিয়ে চলে আসলে কত হচ্ছে আমাদের 300 প্লাস 320 ছিল, এই মাইনাস 320 হয়ে গেলো, সমান সমান 0। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে আমি আরেকটা এই লাইনটা যেমন হলো আর কি, যেমনটা হতো সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 4x, তাই তো, সমান সমান 320। এই যে লাইনটা, এই লাইনটাকে আমি এখানে সাজিয়ে নিলাম। ঠিক আছে, আগের স্টেপটা একবারে করে দিলেও অসুবিধা ছিল না, কিন্তু যদি না বুঝতে পারো তার জন্য আমি আবার দ্বিতীয়বার করে করছি কি, যে এক্স স্কোয়ার প্লাস 4x, এই যে লাইনটা আছে এটাকে বাঁ সাইডে নিয়ে এলাম, আর এই যে সংখ্যাটা সেটাকে ডান দিকে নিয়ে গেলাম। এটা সাধারণত আমরা যখন অঙ্কগুলো করি, চল যে সংখ্যাগুলো হয়, যে চল রাশিগুলো সংখ্যাগুলো হয়, সেগুলো সবসময় আমরা বাঁ দিকে রাখলে পরে অঙ্কগুলো ভালো হয়, বোঝার সুবিধা হয়। ঠিক আছে, ডান দিকে রাখা যাবে না তা নয়, বাঁ দিকে রাখলে অঙ্কগুলো তাড়াতাড়ি বোঝা যায়, সুবিধা হয়, যে কোনো এক সাইডে রেখে করলে। তাহলে এটা যদি আমরা করি এবার দেখি, বা এক্স স্কোয়ার প্লাস 4x, আচ্ছা এটা প্লাস 320 ছিল, এদিকে এসে মাইনাস 320, সমান সমান কত আমাদের, সমান সমান হচ্ছে আমাদের 0, মানে এইটাকে এই বাঁ সাইডে নিয়ে চলে এসেছে, এদিকে আর কিছুই করে নেই, তাই তো? তাহলে এটা আমাদের এইটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c একটা সমীকরণে চলে এসেছে, আর আমাদের এই সমীকরণটাই বার করতে বলেছেন। ব্যাস, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, 6 থেকে 2 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট, মুছে দিলাম। থেকে 3 নম্বর অঙ্কটা দেখবো, 6 থেকে 3 নম্বরটা কি বলেছে, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে দুটো স্টেশন আমি ধরলাম, এইখান থেকে এত হচ্ছে দুটো স্টেশন হচ্ছে, প্রথম স্টেশন, আর এটা হচ্ছে কি দ্বিতীয় দ্বিতীয় স্টেশন। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের দূরত্ব কত হচ্ছে আমাদের, 300 কিমি। এবার কি বলছে, যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। আচ্ছা, এবং ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, আচ্ছা গতিবেগ কত বলে দেয়নি, যে ট্রেনটা যাচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে, সেই ট্রেনের গতিবেগ কত আমাদের বলে দেয়নি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, 5 কিমি প্রতি ঘন্টা যদি বেশি হতো, তাহলে মেন গতিবেগটা কত সেটা বলে দেয়নি, তাই তো? কিন্তু বলেছে পরের বারে কি বলেছে, যে গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, তাহলে আমরা এখানে কি ধরে নেবো, যে ধরি গতিবেগ সমান হচ্ছে এক্স কিমি পার আওয়ার, মানে গতিবেগ কত হচ্ছে এক্স কিমি পার আওয়ার, আমি এটা ধরে নিয়েছি। এবার কি বলছে, যে তাহলে এবার আমাদের কি সময় বার করতে হবে, অবশ্যই সময় বার করতে হবে, তাই তো? সময় বার করতে গেলে আমাদের কি করতে হবে, যে যে সময় দূরত্বের যে অঙ্ক, সেই সময় দূরত্বের সূত্রে কি হয়, যে সময় সমান, আচ্ছা তাহলে গতিবেগ আমরা পেয়েছি কত, 300 কিলোমিটার, আর না গতিবেগ নয়, মানে দূরত্ব পেয়েছি কত, 300 কিলোমিটার হচ্ছে যে দূরত্ব, মানে এইখান থেকে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের দূরত্ব হচ্ছে আমাদের 300 কিলোমিটার। এবার গতিবেগ আমরা কত পেলাম, এক্স ধরে নিয়েছি, কারণ আমাদের এখানে বলে দেয়নি কত গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগ পেয়েছি, দূরত্ব পেয়েছি, তাহলে আমাদের বার করতে হবে কি, সময়টা বার করতে হবে। তাহলে সময় বার করার সময় সূত্র কি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এটি হচ্ছে যে সময় দূরত্বের অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে, যে সময় দূরত্বের অঙ্কের এটাই হচ্ছে সূত্র, কি সময় বার করার নিয়ম হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ। তার থেকে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সময় দূরত্ব অঙ্কের গতিবেগের সময় দূরত্ব অঙ্কের যে সূত্র হয় সেই সূত্রটা। তাহলে আমাদের সময় কত, সময় সময় বার করছি আমরা, সময়টা কিন্তু বার করছি তাই না, তাহলে সময় আমাদের কত হচ্ছে কি,
দ্রুত কত আমাদের? দ্রুত হচ্ছে 300, তাহলে 300 লিখলাম উপরে। আর নিচে গতিবেগ কত পেয়েছি আমরা? x কিমি, তাই তো? তাহলে x এত ঘন্টা, তাই তো? সব ঘন্টার হিসাব হচ্ছে। কিমি আছে, মিটার থাকলে পরে আবার সেকেন্ড পেরিয়ড কত হচ্ছে 5/18 যদি ভাগ করে দিতে হতো, তাই তো? তাহলে আমরা এখানে সময় কত পেলাম? যে 300/x ঘন্টা। এবার পরের বারে কি বলছে যে যদি গতিবেগটা যদি মানে এইখান থেকে এটা প্রথমে গেছে, প্রথমে কত x কিমি পার আওয়ার, মানে ঘন্টায় x কিলোমিটার বেগে গিয়েছে, ঠিক আছে? কিন্তু পরের বারে বলছে কি যদি 5 কিলোমিটার আরো বেশি হতো, মানে যে গতিবেগে গিয়েছে সেই গতিবেগের থেকেও যদি আরো 5 কিলোমিটার গতি বেশি হতো, 5 কিলোমিটার প্রতি ঘন্টা যদি বেশি হতো, তাহলে x কিলোমিটার যাচ্ছে, দ্বিতীয়বার যাচ্ছে কি x কিলোমিটার তো যাচ্ছি, তার সঙ্গে আরো 5 কিলোমিটার বেশি যাচ্ছে, তাই তো? স্পিড কত? কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? মানে ঘন্টায় x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেলাম? সেই একই সূত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দূরত্ব কিন্তু একই আছে, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন দূরত্ব কিন্তু আমাদের একই আছে, কত আছে? 300 কিলোমিটার দূরত্ব। এবার এবার দ্বিতীয় ক্ষেত্রে সময়টা আমরা কত পেলাম? না সময় না, গতিবেগটা কত পেলাম? x প্লাস 5, মানে যা গতিবেগ ছিল তার থেকে আরো 5 কিলোমিটার হাই স্পিড হলো, মানে স্পিড বাড়ানো হলো। তাহলে তাহলে এখন সময়টা কত হবে? তাহলে এখন তোমরা এগুলো নিচেই লিখবে, হ্যাঁ? আমি জায়গা হচ্ছে না বলে আমি সাইডে লিখছি। এখন সময় হচ্ছে কত? সময়ের সূত্র, সময় বার করার সূত্র কি? প্রথমে দূরত্ব কত আমাদের? 300, আর তার নিচে কি আছে? গতিবেগ আমাদের এখন গতিবেগ কত? এই যে x প্লাস 5, তাহলে আমাদের x প্লাস 5 এত ঘন্টা, তাই তো? এবার কি বলছে? আচ্ছা এইটুকুনি আমরা আগে তোমরা ঢুকে নাও, তারপর আমি প্রশ্ন অনুসারে করে, না হলে এটা ধরবে না ওকে। আচ্ছা ঠিক আছে, এবার আমি মুছছি এখানটা। একটা কত পেয়েছিলাম? দুটো সময়, একটা হচ্ছে কত পেয়েছিলাম? এক্স 300/x, একটা পেয়েছিলাম কত? 300/x, আর একটা হচ্ছে এত ঘন্টা, আর একটা হচ্ছে 300/x প্লাস ঘন্টা। আচ্ছা এক্স প্লাস ঘন্টা, একটা হচ্ছে যে সময় লেগেছে কত? 300/x প্লাস 5 ঘন্টা, আর একটা লেগেছে সময় কত? 300/x ঘন্টা। আচ্ছা এবার এখানে আমাদের বলতে হবে যে কম সময় কোনটায় বেশি লেগেছে, কোনটার সাথে কম সময়, মানে ট্রেনটা কত কোনটাই সব থেকে স্পিডে গেছে। অবশ্যই যখন স্পিডটা আমাদের বেশি হবে ট্রেনটা তখন তাড়াতাড়ি যাবে, তাই তো? আর ট্রেনটা যখনই তাড়াতাড়ি যাবে আমাদের একটা স্থান থেকে আরেকটা স্থানে, ট্রেনটা যখনই তাড়াতাড়ি যাবে তখনই আমাদের নিশ্চয়ই সময়টা কম লাগবে, তাই তো? একটা স্টেশন থেকে যখন আরেকটা স্টেশনে ট্রেনটা যখন প্রচুর পরিমাণে স্পিডে যাবে তখন সময়টা খুব কম লাগবে, আর ট্রেনটা যখন আস্তে আস্তে যখন যাবে তখন কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে, তাই তো? তাহলে বেশি সময় থেকে কম সময় বিয়োগ বলেছে কি, তাহলে সময় তাদের পার্থক্যটা কত? 2 ঘন্টা পার্থক্য হতো, তাই তো? পার্থক্য কত হতো? 2 ঘন্টা। তাহলে আমাদের এখানে বেশি সময় কোনটা লেগেছে? বেশি সময় লেগেছে অবশ্যই এইটা, তাই তো? কারণ এখানে স্পিডটা বাড়িয়েছে, আর এখানে x কিলোমিটার প্রতি ঘন্টা গতি পেয়ে গেছে, কিন্তু এখানে আরো 5 স্পিড বাড়িয়েছে, তাহলে আমাদের এইটাই তো কম সময় লাগছে। তাহলে কি বলবো? বেশি সময় থেকে কম সময়টা বিয়োগ যায়, তাই তো? তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে আমাদের? বেশি সময় থেকে, বেশি সময় 300/x বিয়োগ 300/x মাইনাস না x প্লাস 5 সমান সমান এই যে সময়ের পার্থক্য, আমার হিসেবে সময়ের পার্থক্য এটা, ওদের হিসেবে সময়ের পার্থক্য কত বলে দিয়েছে? 2 ঘন্টা। এই সময় কম লাগতো, তাই তো? মানে প্রথমে যাচ্ছিল এই এক্স এক্স ঘন্টায় যাচ্ছিল, মানে এই স্পিডে যাচ্ছিল, এতটা দূরত্বে যাচ্ছিল, তারপর যখন স্পিড বাড়ালো তখন এইটাই যাচ্ছিল, ঠিক আছে? তার জন্য সময় তাদের কত কম লেগেছে? আমার হিসেবে কম লেগেছে কি এইটা থেকে এইটা সময় কম লাগছে, কারণ এটা বেশি স্পিডে যাচ্ছে। তাহলে এটা উত্তর করলে যেটা আমাদের বেরোচ্ছে সেটা আমাদের সেই টাইমটা কম সময় লাগে। এটা একটা সময়, এটা একটা সময়, সেটা আমাদের হিসেবে আমরা সূত্র ফেলে করলাম। আর ওদের হিসেবে বলে দিয়েছে কত, যে সময় লেগেছে কত, ঘন্টা কম লেগেছে? 2 ঘন্টা কম লেগেছে। মানে এই স্পিডে যাওয়ার থেকে যদি এই স্পিডে যায় তাহলে ঘন্টা কম টাইম লাগবে? 2 ঘন্টা কম টাইম লাগবে। আরো বলে দিই, যদি এই স্পিডে যায়, এই স্পিডে যাচ্ছিল প্রথম, এই স্পিডে যাওয়ার বদলে সে কি হচ্ছে 5 স্পিড আরো বাড়িয়ে দিয়েছে, তার বদলে কি বলছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যা টাইম লাগছিল, মানে এই স্পিডে গেলে পরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যা টাইম লাগছিল, যখন স্পিডটা 5 বাড়িয়ে দিল তখন সেই জায়গা থেকে এক জায়গা থেকে আরেকটা যেতে, মানে সেই জায়গায় যেতে স্পিডটা যখন বাড়িয়ে দিল তখন আরো টাইমটা কম লাগলো। ঘন্টা টাইম না কম লাগলো? 2 ঘন্টা টাইম কম লাগলো। এবার এটা আমরা সমীকরণে ফেললে উত্তর হয়ে যাবে আমাদের। সমীকরণটা দেখি, বা ডিভাইড বাই আছে, মানে তলাগুলো আমাদের লস করতে হবে, দাগ টানলাম, এক্স গুণ চিহ্ন এক্স প্লাস 5, এই তলাগুলো লিখলাম। এবার কোনাকুনি গুণ, তাহলে এক্স এর সঙ্গে এইটার সঙ্গে এই কোনটার গুণ হবে কত?
300 গুণ কত এক্স প্লাস 5, তাই তো? এটা মাইনাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই কোনাকুনি গুণ হবে, এক্স এর সঙ্গে 3, এক্স গুণ চিহ্ন 3, 300 সরি 3 বলছি, তাহলে 2 যেমন কথা তেমন আছে, শুধু 2 মানে কিন্তু তলায় 1 আছে, ঠিক আছে, না লিখলেও চলে। এটা আবার মুছে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। বা তাহলে যদি গুণ করি আমরা, এই এটা 300 হবে, ঠিক আছে, 30 না, এটা 300 হবে, তাহলে এইটার সঙ্গে 300 সঙ্গে এটা একবার হবে, এটার সঙ্গে এটা একবার হবে, তাহলে 300 সঙ্গে যদি এক্স গুণ করি কত হবে আমাদের 300 এক্স। আচ্ছা, এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, কিছুই নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে একই চিহ্ন হলে কি হয়, যোগ চিহ্ন হয়। 300 আর 5 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 3 5 15, 15 আর দুটো শূন্য, 1500। আচ্ছা, মাইনাস চিহ্ন যেমন আছে মাইনাস চিহ্ন তেমন দিয়ে দিলাম, আর এক্স আর যদি 300 গুণ করা হয় তাহলে কত হবে 300 এক্স। আচ্ছা, এবার নিচে কত পাচ্ছি আমরা, নিচে এই সংখ্যাগুলো গুণ করবো, কত আছে এক্স এর সঙ্গে এই এক্স এর সঙ্গে এক্স এর আগে গুণ করবো, এক্স এর সঙ্গে এক্স এর আগে গুণ করবো। আচ্ছা, এই দাগগুলো যে আমি দিচ্ছি তোমরা কিন্তু এই দাগগুলো দেবে না, ঠিক আছে, এক্স এর সঙ্গে এক্স এর গুণ, মানে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এক্স আর এক্স গুণ করলে হতো আমাদের এক্স স্কয়ার আসবে, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস, এবার এইটার সঙ্গে কি হবে এইটা, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, একই চিহ্ন, এক চিহ্ন হলে কি হয় প্লাস চিহ্ন হয়, আর এক্স আর 5 যদি গুণ করা তাহলে হবে 5x সমান 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 অর্থাৎ আমাদের 2 সমান সমান 2 আসবে। আচ্ছা, এবার আমি ওপরটা মুছবো, ওপরটা যদি না মুছি তাহলে আর করা সম্ভব হবে না। আচ্ছা, ওপরটা মুছছি, ওপরটা মুছছি, ওপরটা না মুছলে হবে না। কথা আছে উপরে, উপরে দেখি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এখানে যেমন দেখি এখানে কিছু চিহ্ন নেই, অবশ্যই প্লাস চিহ্ন আছে, 300x, আর এখানে মাইনাস 300, প্লাস 300x, এটা মাইনাস 300x, তাহলে এই 300 এই 300 কেটে গেল, তাই তো? তাহলে উপরে কি পড়ে আছে, এখন অবশ্যই উপরে পড়ে আছে শুধু 1500, আর নিচে পড়ে আছে কি এক্স স্কোয়ার প্লাস 5x, তাই তো, সমান সমান কত 2। আচ্ছা, তাহলে এটা নিচেটা এবার আমরা মুছে দিচ্ছি, নিচেটা আমাদের আর কোনো প্রয়োজন নেই তো, শুধু 2 মানে কি দিয়ে তলে অবশ্যই 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাই তো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, বা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 1500কে 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 1500 1 কে 1500 সমান সমান এই এক্স স্কোয়ার প্লাস 5x কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসবে আমাদের, যে যদি এই গুণটা করি আমরা দেখি এখানে লিখি 2 চিহ্ন এক্স স্কোয়ার প্লাস 5x, তাই তো, সমান সমান হচ্ছে যদি আমরা এরকম করি 1500, বা 1500 যেমন আছে তেমনই লিখলাম, সমান সমান হচ্ছে এটা যদি গুণ করি, এটা একটা স্টেপ করা যেত, আমি ভেঙে করে দিলাম যেটা বোঝার সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এক্স এর সঙ্গে 2 এর সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে কত হবে 2x স্কোয়ার, আর এই 2 এর সঙ্গে যদি 5x এর গুণ করা হয় এখানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, এখানে প্লাস, একই চিহ্ন মানে হচ্ছে যোগ চিহ্ন হবে, আর 5 দুগুণে 10x বসে গেল, ঠিক আছে। বা এটাকে যদি আমরা প্রথমে করি তাহলে কি আসবে, প্রথমে আমাদের যে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস, আচ্ছা এটাকে আমরা প্রথমে সাজিয়ে নিই, এটা আমরা প্রথমে সাজিয়ে নিই, বা কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 10x সমান সমান হচ্ছে 1500, তাই তো, বা 2x স্কোয়ার প্লাস 10x, এটা প্লাস 1500 ছিল, সমানের এই দিকে নিয়ে এসে মাইনাস 1500 হয়ে গেল, সমান সমান 0। আচ্ছা, ওপরটা আমরা মুছছি, তাহলে ধরবে না, বেশ। তাহলে এবার যদি আমি সব জায়গা থেকে যদি 2 কমন নিয়ে নিই, বা সব জায়গা থেকে যদি 2 কমন নিই তাহলে কি হবে, 2 কমন নিলাম, তাহলে এখান থেকে 2 কমন নিই তাহলে এখানে শুধু পড়ে আছে এক্স স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে 2, এটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে আগে 2 5 2 5 10 এক্স। আচ্ছা, মাইনাস এখানে যদি করি 15 সমান হচ্ছে 750, 750 সমান সমান 0, বা মানে এই 1500টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 7 14 শূন্য, 2 5 10, এই শূন্য খাইয়ে শূন্য, তাহলে 750 আসছে এখানটা আমাদের। বা আচ্ছা, এখানে মুছে দিচ্ছি, বা এখানে যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান এই যে 2টা ছিল এর সঙ্গে এটা গুণে ছিল, এইদিকে এসে ভাগে হয়ে গেল, মানে 0/2 হয়ে গেল, 0/2 এর কোনো ভ্যালু থাকে না, শূন্যই হয় সেটা, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান হচ্ছে শুধু শূন্য, এটা আমাদের সমীকরণে চলে এসেছে, ব্যাস, এটা আমাদের সমীকরণ চলে এসেছে। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখবো। 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে আমাদের হ্যাঁ 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা বলেছে যে না 3 দাগের দিয়ে করলাম, হ্যাঁ 3 দাগেরটা করলাম, এবার বলে 4 দাগের অঙ্কটা করতে হবে। 4 দাগের অঙ্কটা কি বলেছে, যে একজন ঘড়ি বিক্রেতা
একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত পার্সেন্ট না তত টাকা তার লাভ, শতকরা তত টাকা তার লাভ হয়। আচ্ছা তাহলে করি অঙ্কটা আছে একটু কাছে সবাই। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ব্যাস সমান সমান 0। এটা হচ্ছে সমীকরণ, আমাদের এটাই জানতে চেয়েছে, মানে এই যে সমীকরণটাই সমীকরণের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তাহলে এবার আমাদের করতে হবে 4 দাগের অঙ্কটা। কি বলেছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 360 টাকায় বিক্রি করেছেন। ঘড়িটাতে ক টাকায় কিনেছে সেটা বলে দেয়নি, কিন্তু বিক্রি করেছে কত, 336 টাকায় বিক্রি করেছে সেটা বলেছে। তাহলে আমরা লিখি ধরি, প্রথমে বলেছি আমরা যখন কিছু দেওয়া থাকবে না তখন আমাদের ধরে নিতে হবে ধরি ক্রয় মূল্য কত, এক্স টাকা, বিক্রয় করেছে ক টাকায়, কত 336 টাকায়, 336 টাকায় বিক্রয় করেছে। তাহলে ক্রয় করেছিল মানে কিনেছিল ক টাকায়, এক্স টাকায় কিনেছিল, আমরা ধরে নিয়েছি কারণ ওটা বলে দেয়নি। আর বিক্রয় করেছে কত, 360 টাকায়, 336 টাকায় বিক্রি করেছে। আচ্ছা তাহলে এবার আমাদের একটা জিনিস, এখানে একটা জিনিস আমাদের বোঝার বিষয় আছে। আমি যে কিনলাম আর বিক্রি করে দিলাম, এর মাঝখানে আমি যে জিনিসটা, একটা জিনিস কিনলাম, আমি যে পেনটা কিনলাম আবার পেনটা বিক্রি করে দিলাম, এই কেনা আর বিক্রি করার মাঝখানে কিন্তু আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি লাভ বা ক্ষতি। আমি যে জিনিসটা এই জিনিসটা কিনে এক্স টাকায় কিনলাম, যে 336, আমি একটা মূল্য কিনলাম, একটা একটা পরিমাণ টাকা দিয়ে কিনলাম, যে একটা পরিমাণ টাকায় বিক্রি করে দিলাম। এবার সেই দুটো টাকার মধ্যে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে তো আমাদের যদি মানে যেই টাকায় কিনেছি সেই টাকার পরিমাণে যদি বেশি বিক্রি করি তাহলে অবশ্যই আমাদের কি লাভ হবে। আর যদি আমি ধরো আমি বললাম যে এই পেনটা আমি 10 টাকায় কিনেছি, 10 টাকায় কিনে যদি আমি 5 টাকায় বিক্রি করছি তাহলে অবশ্যই আমার 5 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? কিংবা যদি আমি দেখি যে এই পেনটা যদি আমি 10 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলাম, তাহলে আমি 20 টাকা বেশিতে বিক্রি করছি, তখন আমার কি লাভ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই লাভ ক্ষতি বুঝে যাবে কি আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে। এখানে আমাদের কি বলেছে যে তিনি লাভ করেছেন। লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই এই পেনটা যদি আমি 10 টাকায় কিনে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, কত টাকায়, 30 টাকায়, 30 টাকায় 10 টাকায় যদি কিনি আমি, তাহলে অবশ্যই আমাদের 10 টাকার বেশি টাকায় বিক্রি করতে হবে, তাই না? আমি যদি এই পেনটি 10 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করি তাহলে আমাদের কত টাকা লাভ হচ্ছে, 20 টাকা। 20 টাকাটা আমরা পেলাম কোথা থেকে, পেনটা আমি 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছি, তার বদলে আমাদের 10 টাকা লাভ হচ্ছে। এই 10 টাকাটা আমি পেলাম কোথা থেকে, কারণ আমরা কি করলাম, এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলাম। মানে কিনেছিলাম, বিক্রি করছি ক টাকায়, 20 টাকায় বিক্রি করেছি, কিনেছিলাম ক টাকায়, 10 টাকায়, তাই তো? ভালো করে বোঝা। পেনটা আমি কিনেছিলাম 10 টাকায় কিনেছিলাম, বিক্রি করছি ক টাকায়, 20 টাকায় বিক্রি করেছি, তাই তো? এটা বিক্রি করেছি, ক্রয় করেছি 10 টাকায়, বিক্রি করেছি 20 টাকায়, তাহলে আমাদের লাভ হচ্ছে ক টাকা, 10 টাকা লাভ হচ্ছে। এই 10 টাকাটা পেলাম কোথা থেকে, আমরা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করেছি, তাই তো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করেছি, সেই জন্যই আমাদের এটা লাভটা এসেছে, এই লাভটা এসেছে। তাহলে এখানেও তো সেই সেম জিনিস আমাদের, তাই না? এখানে বলেছে লাভ করেছে, সে ক্ষতি করেছে না আমি বলিনি গো, কিন্তু সে বলেছে লাভ করেছে। লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, লাভ বার করতে গেলে আমাদের কি করতে হয়, বললাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে বিক্রয় মূল্য এখানে কত আমাদের, এই যে 336 থেকে ক্রয় মূল্য কত আমাদের, এক্স টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি লাভ, এইটা লাভ করেছে, এই পরিমাণ টাকাটা সে লাভ করেছে, এই পরিমাণ টাকাটা সে লাভ করেছে। এবার আমি প্রশ্ন অনুসারে করে যদি দেখি, প্রশ্ন অনুসারে কি বলছে যে শর্ত অনুসারে কি বলছে, প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে কি বলছে যে ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। আচ্ছা তত টাকা লাভ হয় মানে হচ্ছে যে ঘড়িটি, তাহলে তার লাভ এখানে আমার হিসেবে লাভ কত পেলাম, 336 মাইনাস এক্স টাকা হচ্ছে আমাদের লাভ, সমান সমান সে ক টাকায় কিনেছিল বলেছে, যে য টাকায় কিনেছিল তত শতকরা লাভ, ঠিক আছে? ক টাকায় কিনেছিল, এক্স টাকায় কিনেছিল, তাহলে এক্স টাকায় কিনেছিল। এবার এর শতকরা মানে শতকরা এক্স টাকায় যদি কেনে তাহলে শতকরা এক্সই তার লাভ হয়েছে। যদি শতকরা, শতকরা হচ্ছে পার্সেন্টেজ, মানে 1% যদি কেনে তারা 1% টাকা দিয়ে যদি কেনেছে তাহলে তার লাভও কিন্তু সে 1% হয়েছে। সে যদি 5% টাকা দিয়ে কিনে থাকে তাহলে তার লাভ হয়েছে কি 5%, মানে য টাকা দিয়ে কিনেছে ত টাকায় তার লাভ হয়েছে, সেটা বলতে চাইছে আর কি। তাহলে সে এক্স টাকায় কিনেছে মানে কি এক্স পার্সেন্টই তার লাভ হয়েছে, এই এক্স পার্সেন্টই তার লাভ হয়েছে, এক্স টাকায় কিনেছে মানে
এই যে যত টাকা কিনেছে তত পার্সেন্টই তার লাভ হয়েছে, তাহলে সে কিনেছে এক্স টাকায়, তার মানে লাভও তার X% হবে। সে যদি 5 টাকায় কিনতো, এখানে 5 বসালাম, আর লাভও তার 5%ই হতো এখানে। ঠিক আছে, সে যদি 10 টাকায় কিনতো তাহলে এখানে 10 বসাতাম, তার লাভও কিন্তু আমাদের 10%ই হতো। বেশ, তাহলে এটা বলে বানাবো, এটা আমরা এবার কি শতকরা সমীকরণ করব। বা 336 মাইনাস এক্স সমান সমান এক্স গুণ চিহ্ন এক্স বাই এই যে পার্সেন্টটা তলায় চলে যায়, 100 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার এটা আমরা উপরটা মুছতে হবে, উপরটা না মুছলে আর হবে না, উপরটা মুছি। বেশ, তাহলে আমরা কি পাচ্ছি, এটা আগে লিখি। বা 336 মাইনাস এক্স সমান সমান কত পাচ্ছি, এই যে এক্স তলায় কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে না, কাটাকুটি হবে না, কোনাকুনি কাটাকুটি হবে না, তাহলে পাশাপাশি গুণ করে দিই, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত আমাদের এক্স স্কয়ার আসবে, নিচে কত আছে 100, তাই তো। আচ্ছা, নিচে লাইনটা মুছে দিলাম। বা তাহলে এর তলায় কিছুই নেই মানে তলায় 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে নিই, আগে কোনাকুনি আগে গুণটা করে নিই। গুণ বলে কত আসছে আমাদের 100 সঙ্গে যদি 336 মাইনাস এক্স সমান সমান হচ্ছে কত হচ্ছে, এই 1 এর সঙ্গে এটা গুণ করলে কত আমাদের এক্স স্কয়ারই আসবে, তাই তো। বা 100 সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত আসবে আমাদের, 100 সঙ্গে যদি এটা গুণ করা হয় তাহলে কত আসবে। আচ্ছা, এটা যদি আমি গুণ না করি, এটাকে আমি একটু সাজিয়ে লিখি প্রথম বিষয়টাকে। এক্স স্কয়ার সমান সমান 100 336 মাইনাস এক্স, তাহলে এরকম ভাবে রাশিটা এসেছে, গুণই করে দিই, না করলেও অসুবিধা নেই, গুণ করলেও অসুবিধা নেই। বা এক্স স্কয়ার, এটা দিকে এক্স স্কয়ার সমান সমান হচ্ছে 336 3 3 6, এটার সঙ্গে এটা একবার গুণ, এটার সঙ্গে এটা একবার গুণ, যেটা নিয়মটা দেখি সেই নিয়মটাই দেখাচ্ছি প্রথম থেকে। ঠিক আছে, তাহলে যদি করা হয় এই দুটো শূন্য হবে, গুণ করলে এই দুটো শূন্য আসবে, বিয়োগ আছে এখানে, বিয়োগ চিহ্ন মানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন মানে বিয়োগ, আলাদা চিহ্ন বসালাম, তাই তো। আর 100 আর এক্স যদি গুণ করা তাহলে কত হবে 100 এক্স আসবে। ঠিক আছে, বেশ, তাহলে এই সংখ্যাগুলোকে আবার এই সাইড নিয়ে চলে আসবো। বা এক্স স্কয়ার, এটা প্লাস, এই সংখ্যাটা প্লাস আছে, কিছু চিহ্ন নামে প্লাস আছে, এদিকে আছে মাইনাস, মাইনাস 3 3 6 0 0, এটা মাইনাস আছে, এটা সিধে প্লাস হয়ে যাবে, প্লাস কত 100 এক্স সমান সমান 0। বেশ, এবার আমি উপরের অংশটা একটু মুছবো, উপরের অংশটা না মুছলে হবে না। বেশ, তাহলে কি আছে আমাদের অঙ্কটা, অঙ্কটা কত হচ্ছে আমাদের, 3 3 6 0 0। আচ্ছা, তাহলে এইটা আমাদের অঙ্কটা উত্তর চলে এসেছে, আর তো দেখা দরকার নেই, আমাদের অঙ্ক উত্তর চলে এসেছে। কত, এটা একটু, হ্যাঁ এটা একটু আমি একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে এই কারণে লিখবো কারণ আমাদের এই যে এক্সটা মধ্যখানে আছে, তাই তো। আর শুধু সংখ্যাটা শুধু সিটা মানে এইদিকে, এই যে এক্সটা এইখানটা আনতে হবে, তাহলে আমাদের বা এক্স স্কয়ার প্লাস 100 এক্স মাইনাস 3 3 6 0 0, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা সমান সমান 0। এই দেখো, তাহলে আমাদের কি হচ্ছে এ এক্স স্কয়ার আসছে, প্লাস বিএক্স মানে এইটা, ওই জন্যই এই 100টাকে এই সাইডে নিয়ে এলাম, বিএক্সটা এইখানটা আসবে তো সেই জন্য। আর শুধু সি মানে এটা, এর সঙ্গে কোনো এক্স টেক্স কিছুই নেই, তাই না। এই যে সি এর সঙ্গে কোনো এক্স আছে কিছুই নেই, এই এর সঙ্গে কোনো এক্স নেই, সেই জন্য এটাকে সাজিয়ে নিলাম, অন্য কোনো কারণ নেই। ব্যাস, আমাদের সমীকরণে চলে এসেছে কত, এক্স স্কয়ার প্লাস 100 এক্স মাইনাস কত 3 3 মানে 33,600 সমান সমান 0, এটা আমাদের চলে এসেছে। বেশ, এটা টুকে নাও সবাই। এরপর আমাদের হতে হবে 6 দাগের 5 দাগের অঙ্কটা, 6 দাগের 5 অঙ্কটা। 6 দাগের 5 অঙ্কটা কি বলেছে আমাদের, যে নদীর স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে, স্রোতের অনুকূলে, অনুকূলে মানে আচ্ছা অনুকূল আর প্রতিকূল বিষয়টাকে বোঝাচ্ছি, 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা কম সময় লাগে, 10 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, তাহলে আমাকে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে জিনিসটাকে বুঝতে হবে, যে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বিষয়টি কি। আর এখানে একটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আহ, সময় দূরত্ব, যে অঙ্কটার যে সূত্রটা দেখালাম একটু আগে, সেই সূত্রটা আমাদের এখানে লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা করি, আগে বিষয়টা বোঝা, স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে জিনিস শিখি। ধরো আমি একটি নৌকো নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো নদী দিয়ে যাচ্ছি আমি নৌকোটা নিয়ে, তা নদীর নৌকোটা আমি ধরো যাচ্ছি এইদিকে, আমি এইদিকে যাচ্ছি, আমি যাচ্ছি কোন দিকে, এইদিকে মানে আমার এইদিকে মুখ,
আর স্রোতটাও বইছে কোন দিকে, এইদিকেই বইছে, স্রোতটা বইছে এইদিকে বইছে, তাই তো। তাহলে আমি যা স্পিডে যাচ্ছি আমি তো যাচ্ছি যা স্পিডে যাচ্ছি, তার সঙ্গে নদীর স্রোতটাও তো এইদিকে যাচ্ছে, তাহলে নৌকোটা আমি কি আরো স্পিডে নিয়ে যেতে পারবো, কারণ আমি স্পিডে যাচ্ছি, যেদিকে যাচ্ছি স্রোতটাও সেই দিকে যাচ্ছে, তাহলে আমি তো ওইদিকে যাচ্ছি, আমার স্রোতটাও আমাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার অবশ্যই স্পিডটা বাড়বে, তাই তো। তো এইটাকে বলা হচ্ছে কি স্রোতের অনুকূলে, এটা কি বলা হচ্ছে, অনুকূলে, ঠিক আছে। কিন্তু তাহলে স্রোতের অনুকূলে মানে কি বললাম, যে নৌকো যেদিকে যাচ্ছে স্রোতটাও সেই দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কি স্রোতের অনুকূলে। এবার যদি আমি বলতাম যে প্রতিকূলে জিনিসটা কি, প্রতিকূলে মানে ধরো এই যে আমি নৌকো, এই যে নৌকো, ধরো আমি যাচ্ছি এইদিকে যাচ্ছি আমি, কিন্তু স্রোতটা আসছে এইদিকে, ধরো আমি এই যে জায়গায় গেছিলাম সেই জায়গা থেকে ফেরত আসছি, ঠিক আছে, আমি এইদিকে এই জায়গায় গেছিলাম হয়তো এইদিকে থেকে ফেরত আসছি, কিন্তু আমি এইদিকে যাচ্ছি আর স্রোতটা আসছে এইদিকে, ঠিক আছে, স্রোতটা এইদিকে আসছে। তার ফলে কি হচ্ছে যে আমি শুধু আমার স্পিডেই যাচ্ছি, মানে নৌকোটা যদি 2 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তা নৌকোর স্পিডেই যাচ্ছে, এখানে কিন্তু স্রোতটা কিন্তু তার নৌকাটাকে কি বাধা দিচ্ছে, তাই তো। আপনি কি হবে, তার নৌকোর স্পিডে কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে যেমন কি হচ্ছিল, যে নৌকোটা যা স্পিডে যাচ্ছিল, স্রোতটা যখন ওকে নিয়ে যাচ্ছিল, তারপরে কি স্রোতটা নৌকার স্পিডে বাড়িয়ে দিচ্ছিল, আর এখানে কি হচ্ছে, যে নৌকাটা যখন যেদিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে যেমন স্রোতটা আসছে, তখন কি হচ্ছে নৌকাটাকে থামিয়ে দিচ্ছে বা নৌকোর গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে, তাই তো। তাহলে আমি যদি বলি এখানে কি কি হচ্ছে, নৌকোর গতিবেগ প্লাস স্রোত, তাই তো। নৌকো এখানে গতিবেগটা কি পাচ্ছি আমরা, তাহলে এখানে গতিবেগটা কি পাচ্ছি, গতিবেগ যদি বার করতে যাই আমাদের এখানে অনুকূলের গতিবেগ কি, আমাদের নৌকোর গতিবেগ, তাই তো, প্লাস স্রোতের গতিবেগ, এই দুটোই তো স্পিডে আমরা যাচ্ছি, মানে এইদিকে যাচ্ছি আমি যখন, স্রোতটা এদিকে যাচ্ছে, তাহলে আমার স্পিডে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে স্রোতের স্পিডটাও যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি গতিবেগ বার করতে যাই, তাহলে কি করতে হবে আমাদের, নৌকোর গতিবেগ যাচ্ছে তার সঙ্গে কার গতিবেগ যোগ করতে হবে, স্রোতের গতিবেগ, স্রোতটা কত কিলোমিটার বেগে যাচ্ছে, তাই তো। ঠিক তেমনি যদি আমি এই প্রতিকূল, আচ্ছা এটাকে লিখতে, এটা হচ্ছে প্রতিকূলে যদি প্রতিকূলে আমাদের বার করতে যায়, তাহলে কি হচ্ছে, যে নৌকো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে স্রোত আসছে, মানে কি স্পিডটাকে কমিয়ে দিচ্ছে, তাহলে এখানে যদি আমি গতিবেগ বার করতে যাই, তাহলে কি হচ্ছে, নৌকো বিয়োগ কি হচ্ছে, এর গতিবেগটা কমিয়ে দিচ্ছে হচ্ছে স্রোত, বেশ এইটাই লিখে নাও, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আগে লিখে নাও, সূত্র না এই অনুকূলে প্রতিকূলে বিষয়টা না বুঝলে অঙ্কটা বুঝতে পারবে না। আচ্ছা আশা করি লেখা হয়ে গেছে সবাই। তাহলে অঙ্কটা এবার পড়ি, ঠিক আছে। অঙ্কটা বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রথর মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখানে কিন্তু আমাদের নৌকোর যে স্পিড সেটা বলে দেয়নি, তাহলে নৌকোর স্পিড আমরা ধরে নেবো কি, বা নৌকোর গতিবেগ আমরা ধরে নেবো কত, এক্স ধরে নেবো, কারণ এটা দিয়ে নেই, এটা না হলে আমরা করতে পারবো না। তাহলে এখানে লিখি, ধরি নৌকোর গতিপথ এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে, পার আওয়ার মানে হচ্ছে যে এক্স কিমি ঘন্টা, এক্স কিমি প্রতি ঘন্টা। এবার তাহলে আমাদের কি করতে হবে, যে অনুকূল আর প্রতিকূলের স্রোতটা বার করতে হবে, অনুকূলের স্রোত কত আমাদের আর প্রতিকূলের স্রোত কত আমাদের সেটা বার করতে হবে। প্রথমে আমরা অনুকূল বার করি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে অনুকূলের স্রোত কত, অনুকূলের স্রোত বার করতে গেলে কি করতে পারে বলেছি, যে নৌকোর স্রোত প্লাস হচ্ছে যে নৌকোর গতিবেগ প্লাস যে স্রোত তার গতিবেগ, সেটা হচ্ছে আমাদের অনুকূল, অনুকূলে গতিবেগ বার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি নৌকোর গতিবেগ প্লাস হচ্ছে কি স্রোতের গতিবেগ, গতি, তাহলে নৌকোর গতিবেগ আমরা কত ধরেছি, নৌকোর গতিবেগ ধরেছি এক্স কিমি, প্লাস চিহ্ন দিলাম, এই যে প্লাস চিহ্ন, আর স্রোতের গতি ধরেছি কত আমরা 2 কিমি, তাহলে 2 এত কিমি পার আওয়ার। তাহলে নৌকোর গতিবেগ আমরা ধরছি অনুকূলে হচ্ছে যে নৌকো হচ্ছে যে এক্স কিমি স্পিডে যায়, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি, ঠিক আছে।
তাহলে অনুকূলে গতি বার করতে গেলে আমাদের কি হতে হয়, নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। নৌকোর গতিবেগ আমাদের কত, x কিমি, আর স্রোতের গতিবেগ কত হচ্ছে 2 কিমি। তাহলে আমাদের অনুকূলে গতিবেগ হচ্ছে কত, এই নৌকোটা যে গতিকূলে অনুকূলে যাচ্ছে সেই অনুকূলের গতিবেগ কত, x প্লাস 2 কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টা। এবার যদি আমরা প্রতিকূলের স্রোত বার করি তাহলে কি হবে দেখি। প্রতিকূলের স্রোত নয়, এটা প্রতিকূলে গতিবেগ হবে। প্রতিকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ। আচ্ছা, তাহলে প্রতিকূলে গতিবেগ বার করতে গেলে কি করতে হয় আমাদের, যে নৌকোর গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। ঠিক আছে, তাহলে নৌকোর মাইনাস স্রোতের গতিবেগ, এখানে লিখে ছোট করে গতি বলে লিখে দিলাম, তাহলে এটা হলো না। নৌকোর গতিবেগ কত আমাদের, নৌকোর গতিবেগ হচ্ছে আমাদের এই তো এক্স মাইনাস বলেছি, তাহলে মাইনাস বসালাম। স্রোতের গতিবেগ কত আমাদের, স্রোতের গতিবেগ কি, এটা এত কিমি পার আওয়ার। তাহলে আমাদের স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ বেরিয়ে গেল কত, এক্স প্লাস 2, আর স্রোতের অনুকূলে গতিবেগ বেরিয়ে গেল কত আমাদের, এক্স মাইনাস 2। বেশ, এবার আমি উপরটা না মুছলে অঙ্কটা হবে না, তাহলে আমি এবার উপরটা মুছছি এবার। ঠিক আছে, উপরটা মুছছি। সবটাই মুছে দিই। তাহলে আমরা অনুকূলে কত গতিবেগ পেলাম, অনুকূলে গতিবেগ পেয়ে যাচ্ছে এক্স প্লাস 2, আর প্রতিকূলে গতিবেগ কত পেলাম আমরা, এক্স মাইনাস 2। তাহলে আমরা গতিবেগ পেয়ে গেলাম। ঠিক আছে, সময় লাগছে কত, তার যেতে সময় লাগছে কত, যেতে এবং আসতে সময় লাগছে কত, 21 মিনিট না, মানে 21 ঘন্টা। যেতে ও যেতে এবং আসতে, ফিরে আসতে তার সময় লাগছে কত, 10 ঘন্টা। আচ্ছা, তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে নৌকোর গতিবেগ পেয়েছি, স্রোত পেয়েছি। ঠিক আছে, নৌকোর গতিবেগ পেয়েছি, স্রোত পেয়েছি। আচ্ছা, সেটা দিয়ে আমরা কি করলাম, অনুকূলে স্রোত গতিবেগ বার করলাম এবং প্রতিকূলে বার করলাম। ঠিক আছে, এবার কি বলছে, যে তার যেতে যে টাইম লাগছে, যেতে এবং ফিরে আসতে টাইম লাগছে কত, 10 ঘন্টা। যেতে এবং ফিরে আসতে কত টাইম লাগছে, 10 ঘন্টা। তাহলে তার আগে আমাদের একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে যে যে দূরত্বটা কত, যে জায়গায় যাচ্ছে এইখান থেকে এইখানটা যাচ্ছে, এই দূরত্ব হচ্ছে কত, 21 কিমি পার আওয়ার। না সরি, ভুল হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব, মানে 21 কিমি দূরত্ব, 21 কিমি তো, হ্যাঁ 21 কিমি দূরত্ব। তাহলে এইখান থেকে নৌকোটা আমাদের যাওয়া শুরু করেছে, এইখান পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এইখান পর্যন্ত নৌকোটা যাচ্ছে, এর দূরত্ব কত আমাদের হচ্ছে 21 কিমি। 21 কিমি, তাহলে এইখান থেকে আমাদের এইখানে হচ্ছে যে 21 কিমি, যখন যাচ্ছে আবার ফিরে আসছে, এই দুটো টাইম নিয়ে আমাদের টাইম লাগছে কত, টাইম লাগছে আমাদের কত, টোটাল হচ্ছে 10 ঘন্টা, তাই তো। হ্যাঁ 10 ঘন্টা টাইম লাগছে। কিন্তু আমরা তো গতিবেগটা পেয়েছি, তাই তো, দূরত্ব পেয়ে গেছি, 21 থেকে আমাদের হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্বও পেয়েছি, গতিবেগটাও পেয়েছি। তাহলে আমাদের এবার কি বার করতে হবে, সময়। যেহেতু ওখানে সময় দিয়ে দিয়েছে, যাওয়ার এবং আসার মিলিয়ে 10 ঘন্টা টাইম লেগেছে, তাই তো। তাহলে আমাদের ওখানে টাইমটা বার করতে হবে, কারণ ওখানে টাইম দিয়ে দিয়েছে, একটা টাইমের সঙ্গে সমান সমান করতে হবে, তাই তো। তাহলে এখানে যদি আমি টাইম বার করতে যাই, তাহলে টাইম বার করার সূত্র কি, যে দূরত্ব সমান গতিবেগ বাই দূরত্ব সমান গতিবেগ বাই দূরত্ব গতিবেগ সময়, না ভুল হচ্ছে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমাদের দূরত্ব কত, দূরত্ব হচ্ছে, আচ্ছা সময় আমাদের দিয়ে যাইছে, সময় কিন্তু আমাদের দিয়ে নি, কারণ টোটালটা সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে প্লাস আসার সময় মিলিয়ে 10 ঘন্টা দিয়েছে, কিন্তু যাওয়ার সময় কত আলাদা সময় লেগেছে বা আসার সময় আলাদা কত সময় লেগেছে সেটা বলে দেয়নি। ঠিক আছে, তাহলে সময়টা আমরা ফেঁকে দিলাম, যাওয়ার সময়, এটা আমি যাওয়ার সময় বার করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি অনুকূলে যাওয়ার সময় কত সময়টা লেগেছে, অনুকূলের সময় বার করছি, অনুকূলে মানে যখন
স্রোতের দিকে গিয়েছে যখন, তখন তো কত সময় লাগে সেটা বলে দেয়নি আমাদের, সেই সময়টা আমাদের বার করতে হবে। এখানে সময় বার করছি আমরা, তাহলে দূরত্ব কত পেয়েছিলাম আমরা, যাওয়ার সময় কত 21 মিটার গিয়েছে, তাহলে দূরত্ব জায়গায় যে দূরত্ব সমান হচ্ছে আমাদের 21 মিটার লিখে দিলাম। গতিবেগ কত, কত গতিবেগে গিয়েছিল, যাওয়ার সময় কি হয়েছে x+2 এত গতিতে গিয়েছিল, তাই তো, এত গতিবেগে গিয়েছিল, তাই তো, এটা হচ্ছে যে কিমি পার আর, কিমি পার আর গতিবেগে গিয়েছিল। তাহলে অনুকূলে গতিবেগ কত ছিল, অনুকূলে গতিবেগ ছিল এই যে x+2, x+2 এই গতিবেগে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, এই x+2 গতিবেগে গিয়েছিল। তাহলে এটা আমাদের কি বেরোলো, এটা বেরোলো আমাদের কি সময়। সময় সমান যে দূরত্ব জায়গায় দূরত্ব বসেছি, গতিবেগের জায়গায় গতিবেগ বসেছি, তাহলে এটা কি হলো, এটা আমাদের ঘন্টা। এইটা তাহলে স্রোতের অনুকূলে যেটা আমাদের টাইম লেগেছিল কত, যে 21/x+2 ঘন্টা টাইম লেগেছে। কখন কোথায় লেগেছে, যখন যাচ্ছিল, মানে স্রোতটা এইদিকে বইছে, নৌকোটা ওইদিকে গেছে, তখন আমাদের টাইম লেগেছিল যেতে 21 কিমি দূরত্ব যেতে তোমার টাইম লেগেছিল 21/x+2 ঘন্টা। এটা একটা সময়, ঠিক আছে, সময় বার করলাম। এবার যদি আমরা দেখি যে স্রোতের, এটা তো অনুকূলের গতিবেগটা বার করলাম, যদি প্রতিকূলের গতিবেগটা বার করি, তাহলে প্রতিকূলের গতিবেগ না, প্রতিকূলের যে সময় বার করবো, তাহলে প্রতিকূলের সময় সমান একই সূত্র, সময় বার করা একই সূত্র, কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় দূরত্ব কত আমাদের সেই একই জিনিস, যে এইখান থেকে এতটা ফিরে গিয়েছে এবং সেই পথটাই ফিরে এসেছে, তাই তো, যাবার সময় যেমন 21 মিটার গেছে, আসার সময় নিশ্চয়ই 21 মিটার ফিরে আসবে, মিটার নয় কিলোমিটার ফিরে আসবে। তাহলে দূরত্ব আমাদের সেই 21, আর গতিবেগ কত, গতিবেগ হচ্ছে আমাদের এই যে প্রতিকূলের গতিবেগ কত, x-2, x-2, এটা হচ্ছে আমাদের ফিরে আসার সময় যে সময়টা লেগেছে, এটা কি আমাদের ঘন্টা, ঠিক আছে। তাহলে যাওয়ার সময় কত ঘন্টা সময় লেগেছিল, 21/x+2 ঘন্টা লেগেছিল, আর ফিরে আসার সময় টাইম লেগেছিল কত, 21/x-2 ঘন্টা, ঠিক আছে। এবার আমি এখানটা একটু মুছি, না হলে এটা বোঝানো যাবে না। সেটা কি, যে যাবার এবং আসার এই দুটোর মিলিয়ে টাইম লেগেছে কত, যাবার এবং আসার মিলিয়ে টাইম লেগেছে 10 ঘন্টা ওদের হিসেবে, আর আমার হিসেবে কত টাইম লাগছে দেখাচ্ছি। আচ্ছা তাহলে আমরা কি দেখছি, এক্স, আচ্ছা এখানে প্রশ্ন অনুসারে কি দেখছি, যে যেতে টাইম লেগেছে কত, x/2 এত ঘন্টা, প্লাস এটা যাওয়ার সময় লেগেছে এই টাইমটা আমাদের, ঠিক আছে, আসার সময় কত টাইম লেগেছে, এটা 21/x-2, এটা যাওয়া এটা আসা, এটা হচ্ছে মোট টাইম, যাওয়া আসা মিলিয়ে মোট টাইম লেগেছে আমার এতটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার হিসেবে। আর ওদের হিসেবে যাওয়া আর আসা নিয়ে কত টাইম লেগেছে, টোটাল 10 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটাও আমার, এটাও যাওয়া আসা করতে যা টাইম লেগেছে, এটাও সেটা যাওয়া আসা করতে এক টাইম লেগেছে, এটা আমাদের হিসেবে যাওয়া আসা করতে যা টাইম, এটা ওদের হিসেবে যাওয়া আসা করতে যা টাইম, ঠিক আছে। ব্যাস, এটা মানে মনে হবে এটা সমীকরণ নিয়ে আসবে এটা আমরা। তাহলে সমীকরণ আনলে কি করবো, এটা প্রথমে তলাগুলোকে লসাগু করতে হয়, বা লসাগু যদি করি x+2 যা আছে, আর x-2, মাঝখানে চিহ্নটা দিলাম না, কারণ এটা এই দুটোর মধ্যে গুণ হয়, লসাগু করে শেষ সংখ্যা দুটোর মধ্যে গুণ হয়, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে আমি একটা জিনিস করে নিতে পারি, অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলো থেকে আমি কমন নিই, এই 21 সংখ্যাগুলো থেকে আমি যদি কমন নিই, তাহলে সংখ্যাটা খুব ছোট হয়ে যাবে। বা এই দুটো জায়গা থেকে যদি আমি 21 কমন নিই, 21 কমন নিই যদি, আর নিচে থেকে যদি এক ছাড়া তো কিছু কমন যাবে না, কারণ এটা x+2 আছে, x-2 আছে, তার সাথে কিছু যাবে না, তাহলে 21/1 যদি কমন নিই আমি, তাহলে কি পড়ে থাকছে, ওপরে পড়ে থাকছে এই যে 21 জায়গা থেকে 21 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1 পড়ে আছে, তাই তো, আর নিচে থেকে 1 কমন নিয়েছি, মানে যেটা আছে সেটাই পড়ে আছে, x+2 না, আচ্ছা মাঝখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে 21 আমি কমন নিয়ে নিয়েছি, কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কমন নেওয়ার ব্যাপারটা একটু আমি পরে আমি বোঝাচ্ছি। তাহলে এখান থেকে 21 কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানেও 1 পড়ে আছে, ঠিক আছে, আর নিচে থেকে 1 কমন নিয়েছি, মানে যেটা আছে সেটাই পড়ে আছে, -2, ঠিক আছে, সমান সমান 10, 10 শুধু 10 মানে তলায় 1 আছে, ঠিক আছে। বা 1/x+2 প্লাস 1/x-2 সমান সমান এই যে 10টা ছিল, ঠিক আছে, না এই যে 10টা আছে, 10টা বসালাম প্রথমে, ঠিক আছে, এই যে 21/1 ছিল যেটা, সেটা গুণ চিহ্ন হয়ে যাবে, কি হয়ে যাবে, 1/21 হয়ে যাবে, ঠিক আছে।
সেটা কি হয়ে যাবে, কি 1/21 হয়ে যাবে। বা তাহলে এবার আমরা সংখ্যাগুলো কি করব, লসাগু করবো, মানে এই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে লসাগু করবো। আচ্ছা, তাহলে লসাগুগুলো আমাদের কি আসছে দেখি, যা আছে তাই বসাবো, x+2 আর x-2, এটা হচ্ছে আমাদের লসাগু। এই সংখ্যাটা গুনছি না এই সংখ্যাটা, এটা তো সেই সংখ্যা নয় যে এরকম করে লসাগু করবো, সংখ্যা হলে পরে এরকম করে লসাগু করতাম, এরকম করে সেই সংখ্যা করলে সেই ব্যাপারটা এক দিয়ে করতে হবে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আসবে না, তাহলে সেই সেই সংখ্যা কটাই আসবে, তাই এই কটা এখানে লিখে দিলাম। এবার কি করবো, কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কি হবে, যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করবো, তাহলে একের সঙ্গে আমি যাই গুণ করবো কি করবো, সেই সংখ্যাটাই আসবে, তাহলে এখানে x-2 আসবে, মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। বাট এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সঙ্গে আমাদের কি করবো, এই কোণটার গুণ হবে, আবার সেই একের সঙ্গে গুণ করলে আমাদের সেই সংখ্যাটা আসবে x+2 সমান সমান কত আমাদের, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাই তো, তাহলে কোনাগুনি কাটাকুটি হবে না, তাহলে পাশাপাশি গুণ 10 × 10 আর নিচে 21 × 21, এইটা হলো। আচ্ছা, ওপরটা আমাকে বুঝতে হবে, না হলে হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে তাহলে ওপরে কি কি সংখ্যা পেয়েছি, ওপরে পেয়েছি কি, প্রথমে কত পেয়েছি, x পেয়েছি, বা প্রথমে যে x পেয়েছি, তারপর কি -2 বসালাম, তারপর প্লাস হচ্ছে প্লাস বসালাম। আচ্ছা, এই প্লাস আর এই x এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস বসালাম, ঠিক আছে, x বসালাম আর এখানে প্লাস আছে 2 বসালাম, ঠিক আছে। আর নিচে কি পাচ্ছি, নিচে আমরা কি পাচ্ছি, যে প্রথম এই x টার সঙ্গে এই x এর গুণ হবে প্রথমে, তাহলে এখানেও কিছু চিহ্ন মানে প্লাস আছে, এখানেও কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এই x আর x গুণ করলে আমাদের কি আসবে, x² আসলো, ঠিক আছে। এবার এখানে প্লাস x, এখানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়, ঠিক আছে। এবার এই x আর 2 যদি গুণ করা হয় তাহলে কত হবে, এই x আর যদি 2 গুণ করা হয় তাহলে আসে আমাদের হচ্ছে 2x আসবে, এখানে 2x বসলো, ঠিক আছে। এবার এই x এই প্লাস আর এই x এর আগে কিছু, তাহলে এই x টার সঙ্গে এইটার হয়ে গেল, বা এই x টার সঙ্গে এই দুইটার হয়ে গেল, ঠিক আছে। এবার এর সঙ্গে এই দুইটার সঙ্গে হবে, এই দুইটার সঙ্গে x এর একবার হবে, এই দুইটার সঙ্গে এই দুইটার একবার হবে, তাহলে এখানে কিছু প্লাস চিহ্ন আছে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে একই চিহ্ন হলে কি হয়, প্লাস চিহ্ন বসে, তাহলে 2 আর x যদি গুণ করা হয় 2x আসবে, ঠিক আছে। এবার এই +2 এর সঙ্গে এই -2, এখানে প্লাস এখানে মাইনাস, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ চিহ্ন হয়, তাহলে এই 2 আর 2 যদি গুণ করা হয় 2 দুগুণে 4, আর এদিকে কত আছে, সমান সমান 10/21, বেশ, নিচেটা মুছে দিলাম। তাহলে ওপরটা আমরা একটু দেখে নিই, ওপরটা এখানে +2, এটা -2, এটা +2, আমি বলেছি একই সংখ্যা যদি আলাদা আলাদা চিহ্ন থাকে যোগ বিয়োগের ক্ষেত্রে, তাহলে সেই সংখ্যাগুলো কাটা পড়ে যায়, ঠিক আছে। তাহলে উপরে কি পড়ে রয়েছে, বা দুটো x পড়ে আছে, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দুটো x যদি যোগ করি আমাদের 2x আসবে, এই যে x + x যদি করা হয় তাহলে আমাদের 2x উত্তর আসবে, ঠিক আছে। তাহলে এখানে 2x বসালাম, আর নিচে কি আছে, নিচে আছে দেখি, আচ্ছা এই যে একটা 2x, কিন্তু এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তার মানে এই দুটো কেটে যাবে, নিচে কি পড়ে আছে, x² - 4 সমান সমান 10/21। বা এবার কি করবো, এই কোনাকুনি গুণ করবো আমরা, প্রথম কথা 21 এর সঙ্গে গুণ করবো, 21 গুণ 2x, তাই তো, আর সমান সমান এই কোণটার সঙ্গে এই কোণটা গুণ করবো, কত আছে 10 গুণ x² - 4, তাই তো। বা তাহলে 21 কে যদি গুণ করা তাহলে কত হবে, 2 1 2, 2 2 4, 42x সমান সমান হচ্ছে কত, 10x² - 10 4 40। বা তাহলে এই সংখ্যাটা আমি একটু যদি সাজিয়ে লিখি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে, 10x² - 40 সমান সমান হচ্ছে কত, 42x, বেশ, ওপরটা মুছি। তাহলে নিচে কি পেয়েছি আমরা, 10 বা 10x² যেমন আছে তেমনই রাখলাম, মাইনাস 40 যেমন আছে তেমন রাখলাম। আচ্ছা, এদিকে 42x টা কিছু চিহ্ন না প্লাসে ছিল, তাহলে এইদিকে এসে -42x হয়ে গেল, সমান সমান 0। এবার আমি কি করবো, একটা জিনিস কি করবো এবার, যে এই x টাকে এই সাইড নিয়ে আসবো, এইটাকে এই সাইড নিয়ে আসবো, কারণ আমাদের সেই সূত্রটা কি, ax² + bx + c, তাই না। এইখানে যে আমাদের x এসছে, এই যে এই x টা, এইটা আমাদের এইখানটা নিয়ে আসবে, তাই তো। তাহলে এটা আমরা সাজিয়ে নিই, বা 10x² - 42x - 40, সংখ্যার কিছু পরিবর্তন করেনি, চিহ্নর কিছু পরিবর্তন করেনি, যা ছিল যে এই অংশটা এখানে নিয়ে এসেছি আর এই অংশটা এইদিকে নিয়ে এসেছি সাজানোর জন্য, অন্য কিছু কারণ নেই।
বা এবার যদি আমি এটা কমন নিই, এখান থেকে 2 যদি কমন নিই সব জায়গা থেকে, তাই তো? হ্যাঁ, 2 যদি কমন নিই তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকে 2 5 10 এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে যদি করি 2 21 42 এক্স মাইনাস 2 20 40 সমান সমান 0। বা 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান সমান এই যে 2টা ছিল, এদিকে তো সমান 2 ছিল, এটার সঙ্গে গুণে ছিল, তাহলে এদিকে এসে গিয়ে এটাতে ভাগ হয়ে গেছে। বা 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান সমান কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তার শূন্য মানটা শূন্যই হয়। ব্যাস, এটাই আমাদের সমীকরণ এসে গেছে। তাহলে বিষয়টা বোঝা গেল। এবার আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কমন নেওয়ার ব্যাপারটি কি। কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটা আমি মুছি আগে। কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে এখানে কথা আছে 10 এক্স প্লাস 5 এক্স প্লাস 25, ধরো এরকম দিয়ে আছে তোমার তোমার শূন্য বা যা খুশি থাকতে পারে, আমি সমান নির্ভর করতে যাচ্ছি না এখন, আমি শুধু জাস্ট কমন নেওয়ার ব্যাপারটা দেখাচ্ছি। তাহলে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা এই সব সংখ্যা কটার মধ্যে ভাগ করা যায়, সব সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। যেমন আমি যদি এই সংখ্যা কটা যদি এখানে লিখি 5 10 আর 25, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু 5 দিয়ে যাবে, 5 2 10, 5 1 5, 5 5 25। তার মানে কি বললাম যে এমন একটা সংখ্যা আমি কমন নেবো এখান থেকে যেই সংখ্যাটা দিয়ে সব সংখ্যাটাকে ভাগ করা যায়। দেখো 5 সংখ্যা নিয়েছি, 5 দিয়ে 10কেও ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে 1কেও ভাগ করা যায়, 5 দিয়ে 25কেও ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে যদি আমি 5টা কমন নিতাম তাহলে কি পেতাম? 5, এই যে 5-এর বদলে 2 এসছে কমন নিয়ে, তাহলে 2s প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা স্কোয়ার বসাই, নাহলে এই দুটো তো আবার যোগ হয়ে যেত, স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এই 5-এর জায়গায় 5 থেকে আমরা কি যে 5 1 5, তাই তো? তাহলে এখানে শুধু এক্স, 1x লিখলেও ব্যাপার একই, শুধু এক্স লিখলেই হয়। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার 25-এর বদলে আমরা কত দিয়েছি? 5 5 25, তাহলে 25 হতে 5 5 25, এনে 5 আসলো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কমন নেওয়ার ব্যাপার, আর অন্য কিছুই নয়, ঠিক আছে। এইভাবে কমন নিতে হয়, মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দিয়ে সব সংখ্যাগুলোকে ভাগ করা যায়, সেটা আমাদের ভেবে নিতে হবে, ঠিক আছে। অঙ্ক যত আস্তে আস্তে প্র্যাকটিস করবো তত এগুলো আমাদের মাথার মধ্যে খেলে যাবে, তা নাহলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা, আরেকটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যে একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি যে কমন নিয়ে ব্যাপারটা কি। ধরো 5জন বন্ধু আছে, ঠিক আছে। এই একজন বন্ধু, এই একজন বন্ধু, এই একজন বন্ধু, ধরো 3টে বন্ধু, 4টে 5টে 6টা যটা খুশি থাকতে পারে। তো এর কাছে আছে কি, আমার কাছে এর কাছে আছে 3টে এক্স টাকা, এর কাছে আছে 2টো এক্স টাকা, আর এর কাছে আছে 5টা এক্স টাকা। তো এরা ঠিক করেছে কি যে পিকনিক করবে। তো পিকনিক করার জন্য সবাইকে চাঁদা দিতে হবে। তার চাঁদা এমন একটা চাঁদা দেবে ওরা, ঠিক আছে, যে যেই চাঁদাটা, এর কাছে 3টে এক্স আছে মানে 3 টাকা আছে, এর কাছে 2টো এক্স আছে, এর কাছে 5টা এক্স আছে। তো এরা এমন একটা টাকা সবার কাছ থেকে চাঁদা নেবে যেই টাকাটা সবাই দিতে পারবে, ঠিক আছে। এবার দেখো এর কাছে 3 টাকা আছে, এর কাছে 2 টাকা আছে, এর কাছে 5 টাকা আছে, মানে এর সর্বোচ্চ 3 টাকার বেশি দিতে পারবে না, এর সর্বোচ্চ 2 টাকার বেশি দিতে পারবে না, এর সর্বোচ্চ 5 টাকার বেশি দিতে পারবে না। তাহলে কি করবে? সবাই কিন্তু দেখা যাচ্ছে যে সব থেকে কম কোনটা, এর কাছে 2 টাকা সর্বোচ্চ টাকা আছে, এ কিন্তু 2 টাকাও দিতে পারবে, এও কিন্তু 2 টাকা দিতে পারবে, ঠিক আছে। কিন্তু এ কিন্তু 2 টাকার বেশি কিন্তু দিতে পারবে না, এ 2 টাকার বেশি দিতে পারবে, 2 টাকার বেশি দিতে পারবে, কিন্তু এ কিন্তু 2 টাকার বেশি দিতে পারবে না। তাহলে তখন আমরা হিসাব করলাম কি যে সবাই মিলে এই টাকাটা চাঁদা নিয়ে হবে, সবাই মিলে এই টাকাটা চাঁদা নিয়ে হচ্ছে কত? 2x। তাহলে এর কাছে এখন পড়ে রাখছে কত? 2টো এক্স দিয়ে দিয়েছে, তাহলে এর কাছে এখন একটা এক্স পড়ে আছে, তাই তো? এর কাছে আর কিছুই পড়ে নাই, এর কাছে আর কিছুই পড়ে নাই, শূন্য, ঠিক আছে। এর কাছে কত টাকা পড়ে রয়েছে? এর কাছে পড়ে রয়েছে তাহলে এখন কত? এর কাছে পড়ে রয়েছে এখন 2টো এক্স দিয়ে দিয়েছে, তার মানে এখন এটা 3টে এক্স পড়ে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কমন জিনিস। কমন মানে যেটা সবার কাছ থেকে নেওয়া যায়, সবার কাছ থেকে সমান হয়ে যেটা নেওয়া যায় সেটাই হচ্ছে কমন জিনিস, ঠিক আছে। তাহলে এটা আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এটা কিন্তু অঙ্ক নয়, অঙ্ক কিন্তু সেই ভাগ করে করে দেখতে হবে, যেটা এর আগে দেখিয়ে দিলাম আমি সেটা, ঠিক আছে। কমনের ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। বেশ, এই অঙ্কটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা করবো। পরের অঙ্কটা বলেছে পরের অঙ্কটা বলেছিল আমাদের যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা
উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। আচ্ছা, একা একা কতক্ষণে কাজটা শেষ করে সেটা বলেনি, তাহলে আমাদের এখানে এক্স ধরেই কাজটা করতে হবে। প্রথমে কি বলেছে যে মহিম মহিম অপেক্ষা বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদ 3 ঘন্টা বেশি টাইম লাগায়, তাহলে মহিম কত টাইম নেয় সেটা আমাদের বলে দেয়নি। কি বলেছে মহিম আর মসজিদ, তাই তো মসজিদ 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 মহিম আর মসজিদ, তাহলে এ বলেছে কত, এ যে টাইম নেয় তার থেকে এ 3 বেশি টাইম নেয়, 3 ঘন্টা বেশি টাইম নেয়, মানে 3 ঘন্টা বেশি টাইম নেয়, মানে এ যেই সময়টা ধরে কাজ করে এ তার থেকে আবার আরো 3 ঘন্টা বেশি সময় নিয়ে কাজ করে। তাহলে বেশি সময় নিচ্ছে মানে কি 3 যোগ হচ্ছে 3 ঘন্টা, বেশি সময় নিচ্ছে মানে কি 3 ঘন্টা আরো যোগ করছে, তাই তো। তাহলে এ কত ঘন্টায় কাজ করে আমরা জানি না, তখন আমরা কি করবো, যে এই কাজটা করেছে ধরে নেবো যে এক্স ঘন্টায় কাজটা করেছে, তাহলে মহিম কাজ করেছে, কাজ করার জন্য সময় নিচ্ছে কত এক্স ঘন্টা। এ আবার কি করছে মসজিদ কি করছে, আবার মহিমের থেকেও 3 ঘন্টা কাজ, মানে মহিম যা কাজ করেছে তার থেকেও 3 ঘন্টা বেশি কাজ করছে, এত ঘন্টা। আশা করি বুঝে গেছে। এ এক্স ঘন্টায় কাজ করছে, এ আবার এক্স ঘন্টায় করছে ঠিকই, তার থেকেও আরো 3 ঘন্টা টাইম নিচ্ছে, সেই জন্য +3 বসানো, ঠিক আছে। এবার আমি হিসাব করে দেখি যে কি বলেছে, তারা দুজনে একত্রে একসঙ্গে কাজটি করতে পারে, 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। আচ্ছা 3 ঘন্টা, আচ্ছা ঠিক আছে। এবার দেখি এবার কি বলছি দেখি, মহিম এক্স ঘন্টায় করে, আচ্ছা টোটাল কাজটা আমরা কত জানি না, অঙ্কের ক্ষেত্রে যখনই অংশের অঙ্ক থাকবে, ঠিক আছে, তখনই আমাদের সমগ্র অংশটা সমান এক অংশ ধরে নিতে হবে। এইখানে ধরি সমগ্র কাজ সমান হচ্ছে কত, এক অংশ, অর্থাৎ সমগ্র কাজ সমান হচ্ছে আমরা এক অংশ ধরে নিয়েছি। তাহলে মহিম এক্স ঘন্টায় কাজ করে কত, এই এক অংশ, মানে সব কাজটা তো একা করছে, সমগ্র কাজটা সমান এক ধরে নিয়েছি, তাহলে মহিম এক্স ঘন্টায় সে সব কাজটা তো করছে বলছে, তাই না, তাহলে এক অংশ কাজই করছে। আচ্ছা, তাহলে সে 1 ঘন্টায় কত করছে, 1 ঘন্টায় কাজ বার করতে গেলে কি করতে হয়, আমাদের এই সংখ্যাটা এইখানেই থাকবে আর এই সংখ্যাটা চলে আসবে তলায়, এত অংশ কাজ করছে। তাহলে 2 ঘন্টায় তারা করছে কত, তারা দুজনে একসঙ্গে করছে, তাহলে 2 ঘন্টায় কত কাজ করছে, কত 1/x গুণ চিহ্ন 2, তাহলে সমান সমান হতে হচ্ছে 2/x অংশ কাজ করেছে কে, এই অংশ কাজ করেছে কে, মহিম কাজ করেছে। বেশ, তাহলে এবার আমি মুছছি একটু। আচ্ছা, তাহলে এবার আমি একটু মুছি। এবার তো মহিমের কাজটা বার করে নিলাম, মহিম কত কাজ করেছে, 2 ঘন্টা কত কাজ করবে, 2/x অংশ কাজ করবে। এবার হচ্ছে মসজিদ, মসজিদ মসজিদ এক্স প্লাস 3 ঘন্টায় কাজ করে, আবার এবার আরো 3 ঘন্টায় কাজ করে, এক্স প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ, মানে সমগ্র কাজটা এও সমগ্র কাজটা করছে, কিন্তু একই করছে 3 ঘন্টা বেশি টাইম নিচ্ছে। ও সমগ্র কাজ করছে, সে 1 ঘন্টায় করছে, এও সমগ্র কাজটা করতে পারে, সেটা হচ্ছে যে 3 ঘন্টা বেশি টাইম নিয়ে, মানে x+3 টাইমে, কিন্তু একা একা কতক্ষণে কাজটা করছে, তাই না। তাহলে x+3 অংশ কাজ করছে মজিদ, x+3 অংশ কাজ করছে এত ঘন্টায় কাজ করে এক অংশ, মানে টোটাল কাজটা সে এই এত ঘন্টার মধ্যে করে, তাহলে এক অংশ কত কাজ করবে, এক অংশ 1 ঘন্টায়, 1 ঘন্টায় সে কত কাজ করে, 1 বাই এই যে 1টা এখানে থাকলো আর এই সংখ্যাটা এখানে চলে আসলো x+3, মানে এইখানে যখন এইরকম এই ধরনের অঙ্ক করবো তখন এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরেই থাকবে এবং যেই সংখ্যাটা এইখানে থাকে সেই সংখ্যাটা তলায় চলে যায়। তাহলে দুজনে মিলে 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় তারা সে কাজটা করতে কত করেছে, তাই না, 2 ঘন্টায় কাজটা করেছে কত, তাহলে এইখানে কত, এই যে সংখ্যাটা আগে লিখলাম 1/x+3, আর এটা কি হয়েছে এই সংখ্যাটা এখানে গুণ হয়ে যায়, তাই তো। তাহলে সমান সমান কত হচ্ছে আমাদের, তলে কিন্তু মানে 1 আছে, তাহলে কোনাগুনি কাটাকুটি হবে না, তাহলে পাশাপাশি গুণ হয়ে যাবে, 2 আর নিচে হচ্ছে কত x+3, এত অংশ কাজ করেছে, তাই তো, এত অংশ কাজ করেছে। ব্যাস, এটা আবার একটু মুছতে হবে একটু আমাকে। তাহলে এও কিন্তু এই মহিমও টোটাল কাজ করেছে, সমগ্র কাজটা করেছে x ঘন্টায়, আর মজিদও কিন্তু সমগ্র কাজটা করেছে কত, x+3 ঘন্টায়, তাই তো। তারা দুজনে মিলে কাজটা টোটাল, আচ্ছা টোটাল কাজটা কত করেছে, টোটাল কাজ কত করেছে, এক অংশ কাজ, ঠিক আছে, এও এক অংশ কাজ করেছে, এও এক অংশ কাজ করেছে,
তাহলে আমরা হিসাব করে দেখি। তাহলে এখানে আমি মুছছি একটু, পড়াশোনা অনুসারে না হলে হবে না। একজনের 2x আর একটা হচ্ছে 2x প্লাস 2/x। আচ্ছা আমি একটা লিখে নিই আগে, না হলে প্রশ্ন অনুসারে একজনের কাজ করেছে কত 2/x অংশ কাজ করেছে, আর একজনের কাজ করেছে কত এত, আর একজন করেছে 2/x প্লাস 3 এত অংশ কাজ করেছে। টোটাল হচ্ছে যে এক অংশ। এটা হচ্ছে আমার হিসেবে এক অংশ, এটা হচ্ছে ওদের হিসেবে এক অংশ। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে করি এবার। এখান থেকেও 2 কমন নিলে নেওয়া যায়, কারণ এই যে ওবার 2 জায়গাতেই 2 আছে, তাহলে 2 আমি কমন নিয়ে নিই, অঙ্ক ছোট হয়ে যাবে আরো। তাহলে 2 জায়গা থেকে 2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, 2 জায়গা থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে আছে কি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে 1/x প্লাস, এখানে 2 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে 1/x প্লাস 3 সমান সমান 1। শুধু 1 বা তলায় 1 আছে, এরকম ভেবে নিতে পারো। বা এই দুইটা এইদিকে পাঠিয়ে দিই, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 3 সমান হচ্ছে যে 1/2। এই যে দুইটা কিছুই নেই, মানে 1 আছে, তাহলে এর সঙ্গে এটা গুণে ছিল, এবার এটা যখন এদিকে চলে এসছে তখন এটা 1/2 হয়ে গেছে। একটু একটু ভেঙে বোঝাই এখানটা, এই যে 1/1 আছে, তাই তো, এটা 1/1, তাহলে এই দুইটা কি হয়েছে 2/1 ছিল, এই সমানের এইদিকে যখন আসলো তখন এটা কি হচ্ছে 1/2 হয়ে গেছে। এটা কাটাকুটি কোনো সিস্টেম নেই, তখন এটা কি হচ্ছে পাশাপাশি গুণ, তাহলে উপরে হচ্ছে তোদের 1 আর নিচে 2 1 2, এইটাই আর কি 1/2। বেশ, তাহলে আমরা এটা লসাগু করে নিই। এটাকে কত হচ্ছে লসাগু করলে, নিচে কত আছে এক্স গুণ চিহ্ন এক্স প্লাস 3, তাই তো, এই সংখ্যাটা। আর তাহলে উপরে দেখি কত হচ্ছে, উপরের সংখ্যাটা কত, এর তলায় এক্স আছে, তাই তো, তাহলে এই কোনাকুনি গুণটা করে নিই। এই কোনাকুনি গুণটা কত হবে, একের সঙ্গে যাই গুণ করবো সেই সংখ্যাটা আসবে, তাহলে এক্স প্লাস 3 আসবে, এক্স প্লাস 3 আসলো। আর এই সঙ্গে এর সঙ্গে কোনটা গুণ হবে, তাই তো, এই কোণের সঙ্গে এই কোণটা গুণ হবে। এক্সটা এটা মধ্যখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিই, এক্স এর সঙ্গে একের গুণ করলে সেই এক্স আসবে, সমান সমান কত আছে 1/2। বা তাহলে এখানে সংখ্যা কটা লিখি, কি পেলাম, এক্স প্লাস 3 প্লাস এক্স, এক্স প্রথম লিখলাম প্লাস 3 প্লাস 3 প্লাস এক্স, ঠিক আছে, সমান সমান কত পাচ্ছি আমরা। আচ্ছা এই এক্স এর সঙ্গে প্রথমে এই এক্স এর গুণ হবে, তারপরে এই এক্স এর সঙ্গে প্রথমে 3 তারপর 3 এর গুণ হবে, তাই তো, তাহলে এক্স এর আগে কিছু চিহ্ন না মানে যোগ চিহ্ন আছে, এক্স এর আগে কিছু চিহ্ন না মানে যোগ চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন তাহলে যোগই হয়, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে আমাদের এক্স স্কোয়ার আসবে, তাই তো। আচ্ছা এবার এইখানে যোগ চিহ্ন আছে, এখানেও যোগ চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন হলে কি হয় যোগ চিহ্ন হয়, এক্স আর 3 গুণ করলে কত হবে আমাদের 3x আসবে, সমান সমান কত 1/2। বেশ, ওপরটা মুছছি আমি এবার, দেখে নাও। বেশ, ওপরটা মুছছি তাহলে আমি। বেশ, তাহলে কি পাচ্ছি দেখি, বা সংখ্যাটা আমি আরেকবার লিখি, এক্স প্লাস 3 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান সমান 1/2। আচ্ছা, বা এখানে এখানে প্লাস আছে, কিছুই না মানে প্লাস আছে, তাহলে এই একটা এক্স আর এই একটা এক্স, তাহলে মোট কটা এক্স হচ্ছে দুটো এক্স প্লাস 3, আর নিচে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x সমান 1/2, এই সংখ্যাটা আমরা পেলাম, তাই তো। এবার কি পাচ্ছি দেখি, বা কোনাকুনি গুণ হবে, এবার এই কোনাকুনি গুণ একবার হবে, এই কোনাকুনি একবার গুণ হবে, তাহলে 2 এর সঙ্গে এইটা গুণ হবে, তাহলে 2 গুণ চিহ্ন 2x প্লাস 3 সমান সমান, এবার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হবে, এক্স এক্স এই একের সঙ্গে যাই গুণ হবে সেই সংখ্যাটা চলে আসবে, তাহলে এটা আর গুণ চিহ্ন দিয়ে লিখি না, একবার ডাইরেক্ট করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x। বা এটা যদি গুণ করি কত পাবো আমরা, তাহলে এই দুইটার সঙ্গে এরা একবার গুণ হবে, এরা একবার গুণ হবে, তাহলে 2 দুগুণে 4x প্লাস এই প্লাসে প্লাসে প্লাস, আর 3 দুগুণে 6 সমান সমান কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x। আচ্ছা এটা একটু সাজিয়ে লিখি, বা এটা এই স্কোয়ার গুলোকে এই 5 সাইড রাখার চেষ্টা করবো, এক্স স্কোয়ার প্লাস 3x সমান সমান কত হচ্ছে আমাদের 4x প্লাস 6, এই সংখ্যাটা মানে যা ছিল সেটাই, এই সংখ্যাটাই একটু সাজিয়ে লিখলাম, এই স্কোয়ার গুলোকে এই সাইড নিয়ে এলাম, এগুলোকে এই সাইড নিয়ে এলাম, এই সমানের এদিক ওদিক কিছুই করি না। ঠিক আছে, এখানে মুছে দিচ্ছি ওপরটা। তাহলে এবার আমরা কি করবো, বা এক্স স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিলাম, 3x প্লাস 3x যেমন আছে তেমন রেখে দিলাম, এটা কি ছিল সমানের এইদিকে ছিল প্লাস 4x, আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস 4x, এইটা সমানের এইদিকে নিয়ে এসে কি হচ্ছে মাইনাস 4x। ঠিক আছে, এটা প্লাস 6 ছিল, তাই তো, এটা প্লাস 6 ছিল, এটা এসে মাইনাস 6 হয়ে গেছে, সমান সমান 0। ব্যাস এটাই। বা এবার আমরা দেখবো এক্স স্কোয়ার বসালাম। আচ্ছা এবার যোগ বিয়োগের ক্ষেত্রে এই যে এক্স আছে এখানে, এখানে একটা এক্স আছে, এর কাছে
এই যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কি হয়, যে সংখ্যাটা বড়, এখানে 3x এখানে 4x, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্নটা বসে, তাহলে এখানে 4x এর সংখ্যাটা 4x সংখ্যাটা বড়, এর থেকে তো এটা বড়, সেই জন্য এর চিহ্নটা বসলো। আর আলাদা চিহ্ন হওয়ার জন্য কি হয়, বিয়োগ হয়ে যায়, কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়। তাহলে 4x থেকে 4x এ যদি 3x বিয়োগ যায় তাহলে থাকে শুধু একটা x বা শুধু x, ঠিক আছে। -6 যেমন আছে তেমন সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা, এই তো আমাদের সমীকরণ চলে এসেছে, এটাই আমাদের উত্তর, x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x মাইনাস 6, x স্কয়ার মাইনাস x মাইনাস 6, এটা আমাদের উত্তর। বেশ, তারপর এবার আমরা পরের অঙ্কটা করবো। পরের অঙ্কটা হচ্ছে যে ভি ডবল আই, আচ্ছা এটা মুছি তাহলে। ভি ডবল আই অঙ্কটা, ভি ডবল আই অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, অঙ্ক 2 এর গুণফল সংখ্যাটির চেয়ে কম। আচ্ছা, আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে একক আর দশক, ঠিক আছে। একক আর দশক, ধরো আমি এখানে লিখেছি 35, কিংবা লিখেছি ধরো 35ই বললাম, 35। তাহলে এই সংখ্যাটা কিভাবে লেখা হয়, 10 গুণ চিহ্ন 3 যোগ 5, এমন ভাবে লেখা হয়। এটা একটু সাইড করে লিখি, একক দশক, তাহলে লিখেছি 35। তাহলে এটা কিভাবে লেখা হতো, 10 গুণ চিহ্ন 3 প্লাস 5, তাই তো, এরকম ভাবে লেখা হতো। তাহলে একক, একক স্থান মানে কোনটা, এইটা, আর দশক স্থান মানে হচ্ছে এইটা। তাহলে একক আর দশক এই সংখ্যা লেখার জন্য আমরা কি ব্যবহার করলাম, এরকম ভাবে ব্যবহার করা হয়। এই যেমন 2, 3-তে এরকম ভাবে লেখানো আছে, দেখি বইয়ে দেখবে বুঝতে হবে। আচ্ছা, এবার কি বলেছে যে তাহলে একক স্থানীয় সংখ্যাটা কত বলে দেয়নি আমাদের, একক না, বলেছে কি যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা, এখানে লিখে আমি একক সংখ্যা আর দশক সংখ্যা, বলেছে এই একক স্থানীয় যে অঙ্কটা এর থেকে কত বেশি, 6 বেশি, অপেক্ষা 6 বেশি, মানে এইটা বলেছে 6 বেশি হবে, ঠিক আছে। এর থেকে এটা 6 বেশি, কিন্তু এইটা আমরা কত জানি না, তাহলে এটা আমরা কি ধরে নেবো, x ধরে নেবো, ঠিক আছে। তাহলে এইটা কি বলেছে, তাহলে এর থেকে 6 বেশি, তাহলে এর সংখ্যাটা কত, এইটা, এর থেকে 6 বেশি মানে +6, ঠিক আছে। এত, ব্যাস। এবার কি বলেছে যে আচ্ছা, তাহলে সংখ্যাটা আমরা কি পেলাম দেখি, একক স্থানীয় সংখ্যাটা আমরা কি পেলাম, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা কি পেলাম, তাহলে এই সংখ্যাটা আমরা যদি লিখতে যাই, তাহলে এই সংখ্যাটা কি আমি লিখেছি যে 10 গুণ চিহ্ন কত আছে, এই যে দশক স্থানীয় যে সংখ্যাটা কত আছে 3, তাহলে আমাদের এখানে দশক স্থানীয় সংখ্যা কত, x, x বসালাম, প্লাস এই যে 5 মানে একক স্থানীয় যে সংখ্যাটা, তাহলে আমাদের এখানে একক স্থানীয় সংখ্যা কোনটা, এইটা, x প্লাস 6, এইটা। তাহলে এই সংখ্যাটা এসছে আমাদের, তাই তো। তাহলে এটা যদি আমরা করে নিই এখনই, তাহলে কি আসবে আমাদের, বা 10 x প্লাস 6, তাই তো, বা তাহলে 10x প্লাস x প্লাস 6, তাহলে এটা যদি আমরা করি, এখানে 10টা x আছে, এখানে একটা x আছে, তাহলে মোট কত হচ্ছে 11x প্লাস 6, এটাই আসছে। এখানে বুঝতে পারলাম 10 এটার সঙ্গে গুণে আছে, এটার সঙ্গে যোগে আছে, তাহলে x এর সঙ্গে 10 এর গুণফল কি আছে 10x, যা প্লাস বসালাম, প্লাস এই যে x প্লাস 6 প্লাস 6, তাহলে 10টা x আর একটা x যোগ করলে কত আসছে আমাদের 11টা x প্লাস 6, যেমন আছে তেমন রেখে দিলাম, তাহলে এই সংখ্যাটা পেলাম, ঠিক আছে। এবার কি বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। আচ্ছা, অঙ্কদ্বয় আমরা গুণফল দিকে আছে, এখানটা মুছছি আমি একটু, তাহলে ধরবে না। অঙ্কদ্বয় মানে কি, মানে ওই একক স্থানীয় যে অঙ্কটা এবং দ্বিতীয় দশক স্থানীয় যে অঙ্কটা, তাহলে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কত পেয়েছিলাম আমরা, x পেয়েছিলাম, আর একক স্থানীয় অঙ্ক কত পেয়েছিলাম আমরা, যে x প্লাস 3 পেয়েছিলাম, এই সংখ্যাটা পেয়েছিলাম, ঠিক আছে। এই দুটো সংখ্যা দিয়ে যেটা বেরোবে তাদের আবার গুণফল, এই দুটো সংখ্যার গুণফলের থেকে আবার 12 কম, হ্যাঁ এই দুটো সংখ্যার গুণফলের থেকে 11 কম, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে কত পেয়েছিল আমাদের 11x প্লাস 3 এসেছিল,
এর থেকে আবার কত কম বলেছে, 12 কম, ব্যাস যা আছে। সংখ্যা দুটি মানে এটা হচ্ছে যে একক স্থানীয়, এটা হচ্ছে দশক স্থানীয় সংখ্যাটা, এটা হচ্ছে একক স্থানীয় সংখ্যাটা, এই দুটো সংখ্যার গুণফল, গুণফল কত বেরোলো আমাদের, এইটা বেরোলো। এর থেকে আবার কত বলেছে, যে 12 কম, এই যে 12 কম, কম মানে কি বিয়োগ, ব্যাস। এবার আমাদের অঙ্ক করলেই হবে, বা বেশি, আমি 3 বেশি করে ফেললাম, সেই জন্য আমাদের অঙ্কটা ভুল হচ্ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানটা একটুখানি কারেকশন করে দিই আমি, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসবে, এক্স এর সঙ্গে যদি 6 গুণ করে তাহলে এটা হবে 6x আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 11x মাইনাস, যে 12 চিহ্নটা বড়, 12 চিহ্ন বললো, ঠিক আছে। 6 থেকে যদি 12 থেকে যদি 6 বিয়োগ দিয়ে তাহলে কত হবে, 6 হবে এখানে, বেশ। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 6x মাইনাস, এই যে 11x ছিল এটা মাইনাস চলে এসছে, আর এটা প্লাস 6, মাইনাস 6 ছিল এদিকে এসে মাইনাস 6 হয়ে গেল, সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের এক্স স্কোয়ার, আচ্ছা 6টা এক্স আর 11টা এক্স, তাহলে এই মাইনাস চিহ্নটা বড়, মাইনাস চিহ্নটা বললো, 11 চিহ্নটা বড়, 11 সংখ্যাটা বড়র জন্য 11 চিহ্নটা বললো। আর 11 থেকে যদি 6 বাদ যায়, এখানে প্লাস এখানে মাইনাস, আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ হবে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকছে, 5টা এক্স, তাহলে এখানে হবে 5x প্লাস, প্লাস নয় এটা মাইনাস, এই যে মাইনাস 6টা সমান সমান 0, ব্যাস এটা আমাদের সমীকরণ। এখানে এইখানে শুধু এখানে 3 বসিয়ে ফেলেছিলাম, ওইখানে যে প্রথম একক স্থানীয় অঙ্কটা বলেছিল না যে 3 বেশি হবে, 6 বেশি হবে, ওটা আমি 3 বেশি করে ফেলেছিলাম, সেই জন্য ভুল হয়ে গিয়েছিল, ঠিক আছে। বেশ আশা করি হয়ে গেছে অঙ্কটা, হ্যাঁ হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা এবার হচ্ছে V3 অঙ্কটা, V3 অঙ্কটা কি বলেছে, যে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আচ্ছা রাস্তার দৈর্ঘ্য প্রস্থ কিছু দিয়ে দেয়নি, তাহলে আমরা একটা দাগটা টানি, ঘরটা করি একটা, আজকে বলেছে আয়তক্ষেত্রকার, তাই তো, আয়তক্ষেত্রকার, আয়তক্ষেত্রকার মানে এই ধরনের হবে, মানে এই বিপরীত বাহু দুটো দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। এবার এর ভেতরের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের, এর দৈর্ঘ্য বলে দিচ্ছে কত, 45, দৈর্ঘ্য হচ্ছে যে 45 মিটার দীর্ঘ, তাহলে এই দৈর্ঘ্য মানে এই লম্বাটা বলা হয়, এই যে লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই এগুলোকে বলা হয় প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মধ্যে কত বলে দিচ্ছে 45 মিটার, আর প্রস্থ কত বলে দিচ্ছে 40 মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা এটা কার, এটা হচ্ছে মাঠটার, খেলার মাঠের, তাহলে খেলার খেলার মাঠের দৈর্ঘ্য কত আমাদের 45 মিটার, আর খেলার মাঠের প্রস্থ কত আমাদের 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের, খেলার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের 40, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, দৈর্ঘ্য আমাদের কত 40 মিটার, এই যে না দৈর্ঘ্য হচ্ছে আমাদের 45, এই যে 45 মিটার গুণ চিহ্ন প্রস্থ কত 40 মিটার, মিটার বলি কার দরকার নেই, মিটার সমান 40 আর 45 গুণ করলে দেখি কত আসে, 45 আর 40, 45 শূন্য শূন্য 4 শূন্য শূন্য গুণ শূন্য 4 5 20 শূন্য 2 4 16 আর 2 18, 1800, এত মিটার, 1800 মিটার, তাই তো। আচ্ছা 1800 মিটার, তাহলে এখানটা আমরা 1800 মিটার, এটা আমরা মুছি 1800 মিটার। আচ্ছা এটা আমাদের কার বেরোলো, কার ক্ষেত্রফলটা বেরোলো, এটা হচ্ছে আমাদের এই যে খেলার মাঠটা, এর মধ্যখানটা কতটা এরিয়া আছে সেই এরিয়াটা আমাদের বেরোলো। এবার আমাদের বলেছে যে এই রাস্তার ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছে কত 450, হ্যাঁ 450 বর্গমিটার, এই রাস্তার ক্ষেত্র, আচ্ছা এটা শুধু মিটার নয়, এটা বর্গমিটার হবে, হ্যাঁ ক্ষেত্রফলের সঙ্গে সবসময় বর্গ কথা, ক্ষেত্রফলের সঙ্গে সবসময় যে একক থাকবে সে এককের সঙ্গে একটা বর্গ কথা যোগ হয়। আচ্ছা এবার কি বলেছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই কিন্তু আমাদের বলে দিয়েছে যে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, মানে মধ্যখানে কতটা এরিয়া আছে সেটা বলে দিয়েছে, কিন্তু এই লম্বাটা আর আরেটা মানে দৈর্ঘ্যটা আর প্রস্থটা কিছু বলে দেয়নি আমাদের, তাহলে দৈর্ঘ্যটা আর প্রস্থটা আমাদের এক্স ধরে নিতে হবে, কারণ বলে দেয়নি। তাহলে এই দেখো এইখান থেকে এইটা হচ্ছে যে আমাদের, এই যে আমরা এইটুকুনি পেয়েছিলাম, এইটুকুনি হচ্ছে আমাদের কি 45 মিটার, এইটুকুনি 45 মিটার, তাহলে এই দিক থেকে এই দিকটাও এতটা বাড়ছে, এক্স মিটার বাড়ছে, আবার এই দিক থেকে এই একটা এক্স মিটার বাড়ছে, তাই তো। তাহলে কটা, এইদিকে যেমন 1 মিটার বাড়ছে, এক্স মানে ধরো আমি 1 যদি ধরে নিই, তাহলে এইদিকে যেমন 1 মিটার বাড়ছে, এদিকে 1 মিটার বাড়ছে, তাহলে টোটাল কত মিটার বাড়ছে 2 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, 2 মিটার বাড়ছে, ছিল কত 45 মিটার ছিল, 45 মিটার, তার জন্য কি তার 45 মিটারের থেকে কি হয়েছে এইদিকে 1 মিটার বেড়েছে 46 মিটার, এইদিকে 1 মিটার বেড়েছে, তাহলে হচ্ছে 47 মানে এই টোটালটা আমি ধরেছি কত, মানে 45 ছিল আগে থেকে,
তার সঙ্গে আরো কি হচ্ছে, দুটো এক্স যোগ হচ্ছে, তাহলে কত, এইটা হচ্ছে আমাদের এখন কি কিসের দৈর্ঘ্য, এই রাস্তাটার দৈর্ঘ্য। তাহলে হচ্ছে রাস্তার দৈর্ঘ্য সমান হচ্ছে কত আমাদের, 45 প্লাস 2x মিটার, এটা আমাদের রাস্তার দৈর্ঘ্য। এবার যদি রাস্তার প্রস্থ বার করি, রাস্তার প্রস্থ, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেবো। আচ্ছা এখানে মুছে দিই আমি, এখানে মুছি, এই এই যে লম্বাটা, এই লম্বাটা কত বলে বলেছে আমাদের, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 40 মিটার, তাই তো। এবার পোস্ট আমাদের বলে দেয়নি, তাহলে পোস্টটা ধরি আমরা এইখান থেকে এইটুকুনি হচ্ছে আমাদের এক্স ধরে নিচ্ছি, এইখান থেকে এইটুকুনি আমাদের এক্স ধরে নিচ্ছি। তাহলে আগে ছিল কত, দেখো এইখান থেকে এইটা 40 ছিল, একটু 40 নিলাম, 40 ছিল 40 নিলাম। এবার এইদিকেও একটুখানি এক্স মিটার বেড়েছে, এদিকেও এক্স মিটার বেড়েছে। ধরি আমি আগে 40 মিটার ছিল, সবটা আমি বলছি আগে 40 মিটার ছিল, এদিকেও 1 মিটার বাড়লো, তাহলে 41 মিটার, এদিকেও যদি 1 মিটার বাড়ে তাহলে 41 এর পর কি 42 মিটার, তাহলে আর 2 মিটার বাড়ছে, 2 মিটার মানে এই এক্সটা বাড়ছে, এই এক্সটা বাড়ছে, তাহলে হচ্ছে যে প্লাস এক্স বা একবার লিখে দিচ্ছি 2x মিটার, 2x মিটার বাড়লো। তাহলে এখন রাস্তার দৈর্ঘ্য কত, রাস্তার দৈর্ঘ্য কত, যে 45, মানে আগে 45 ছিল, আবার এদিকে এক্স এইদিকে বেড়েছে, তাহলে 2x বেড়েছে, তাহলে 45 প্লাস 2x হচ্ছে আমাদের রাস্তার দৈর্ঘ্য। আর প্রস্থ কত হয়েছে আমাদের, 40 মিটার আগে থেকে ছিল, এদিকে এক্স বেড়েছে, এদিকে এক্স বেড়েছে, 40 প্লাস এক্স মানে 40 প্লাস 2x হচ্ছে আমাদের প্রস্থ বেড়েছে। কার প্রস্থটা বেড়েছে, এই রাস্তাটার যে প্রস্থ, সেই রাস্তাটার প্রস্থ বেড়েছে। তাহলে এর যদি আমি ক্ষেত্রফল বার করতে যাই, রাস্তাটা যদি ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আবার সেই একই সিস্টেম। ক্ষেত্রফলের সূত্র কি আমাদের, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য গুণটা এটা 45 প্লাস 2x গুণ চিহ্ন কত, প্রস্থ কত, এটা 40 প্লাস 2x, এটা আমাদের প্রস্থ। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের কি, এই রাস্তাটার ক্ষেত্রফল, মানে শুধু এই রাস্তাটার ক্ষেত্রফল, তাই তো। কিন্তু আমাদের রাস্তাটার ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে, রাস্তাটার ক্ষেত্রফল দিয়েছে আমাদের 450 মিটার। আচ্ছা এটা একটু টুকে তারপর আমি মুছবো। আচ্ছা হয়েছে। আচ্ছা এবার আমি একটা জিনিস খেয়াল করি, এবারে এটা আচ্ছা মুছছি আমি এটা আগে, তারপর বুঝাচ্ছি। আচ্ছা তাহলে আমি কি দেখলাম, যে এর লম্বাটা কত হচ্ছে আমাদের, কত 45 প্লাস 2x মিটার এতটা, আর এই লম্বাটা হচ্ছে কত আমাদের, যে 40 প্লাস 2x মিটার। আচ্ছা তাহলে এটা যদি আমি ক্ষেত্রফলটা বার করি, এটা কার ক্ষেত্রফল বেরবে, এই টোটালটার ক্ষেত্রফল বেরোচ্ছে না, এই টোটালটার ক্ষেত্রফল বেরোচ্ছে তো, তাই তো। তাহলে টোটালটার ক্ষেত্রফল কত আমাদের, প্রশ্ন অনুসারে কত, টোটাল ক্ষেত্রফল কত আমাদের, টোটালটার ক্ষেত্রফল কত বেরোলো আমাদের, এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের কি টোটাল মাঠটার ক্ষেত্রফল, ঠিক আছে। টোটাল মাঠটার ক্ষেত্রফল কত, 45 প্লাস 2x গুণ চিহ্ন কত, 40 প্লাস 2x, এটা হচ্ছে আমাদের টোটালটার ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এই টোটাল অংশটা থেকে যদি আমি এইটুকু অংশ তুলে নিই, টোটাল অংশটা থেকে যদি আমি এইটুকুনি অংশ তুলে নিই, তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে, শুধু এই রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে না, তাই না। টোটাল অংশটা থেকে যদি আমি এই অংশটা শুধু তুলে নিই, এই অংশটা তুলে নিই, এই যে মুছে দিলাম, তাহলে এখন এই দাগগুলো কার ঘরে রয়েছে, শুধু রাস্তাটার ক্ষেত্রফল বোঝাচ্ছে না, তাই তো। তাহলে এই অংশটা তুলতে গেলে আমাদের কি করতে হবে, বোর্ড থেকে তোলা যাবে না, এই অংশ তুলতে গেলে কি করতে হবে আমাদের, এর ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। এর ক্ষেত্রফল কত বেরিয়েছিল আমাদের, কত বেরিয়েছিল 1800, তাই না। এর ক্ষেত্রফল বেরিয়েছিল কত আমাদের 1800, তাই তো। এবার কি বলেছে, এর ক্ষেত্রফল, ও এটা প্রশ্ন অনুসারে হবে না, এটা প্রশ্ন অনুসারে, এটা একটাই সমীকরণ। আচ্ছা তাহলে এর ক্ষেত্রফল কত বলেছিল, যে না 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 অঙ্কটা কি বলেছে, ক্ষেত্রফল নয়, কি বলেছে যে 450 মিটার, ওটা বিয়োগ করলাম। আচ্ছা বিয়োগ করার পর হচ্ছে যে এর ক্ষেত্রফলটা থেকে যদি এর ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কার ক্ষেত্রফল আসবে, রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা সমান সমান হচ্ছে আমাদের কি আসবে, রাস্তার ক্ষেত্রফল আসবে 450, এটাই। তাহলে এটা শর্ত অনুসারে হবে, প্রশ্ন অনুসারে, বা শর্ত অনুসারে, আমি ঠিক খেয়াল করি না। যাই হোক তাহলে কি বললাম আমি,
যে টোটালটার ক্ষেত্রফলটা নিলাম, টোটাল মানে এই সব অংশটার ক্ষেত্রফলটা কত, এই অংশটা হচ্ছে আমাদের সব অংশটা মানে রাস্তা প্লাস মাঠ সমস্তটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই অংশটা। তাতে পুরো ক্ষেত্রফলটা বাদ দিলাম, শুধু মাঠের ক্ষেত্রফলটা কত হচ্ছে 1800, এই 1800 বর্গমিটার বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কার ক্ষেত্রফল পড়ে থাকছে, এই অংশটার ক্ষেত্রফল। এই অংশটা কি, শুধু রাস্তা, তাই তো। আমার হিসেবে তার মানে এইখান থেকে এইটুকুনি হচ্ছে আমার হিসেবে কি রাস্তাটার ক্ষেত্রফল, কারণ বিয়োগ দিয়ে দিয়েছি, তার মানে এটা এইখান থেকে এইটুকুনি হচ্ছে আমাদের শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এইটুকুনি, ঠিক আছে। আর ওদের হিসেবে রাস্তার ক্ষেত্রফল কত 450, তাহলে সমান সমান করি বা খালি হয়ে যাবে উত্তর। বা আচ্ছা, এটার সঙ্গে গুণ করবো, প্রথমে গুণ করবো, কি করবো, এই 45টার সঙ্গে এইটার সঙ্গে গুণ করবো, তারপর এটার সঙ্গে 45 সঙ্গে এইটার আবার গুণ করবো, এটার আবার গুণ করবো, ঠিক আছে। তাহলে প্রথমে গুণটা করি, তাহলে 45-এর সঙ্গে যদি 40 গুণ করা হয় তাহলে আমাদের কত আসবে 1800। একটু আগে গুণটা করলো 45 আর 40 গুণ করলে 1800 আসবে। এবার এইটার সঙ্গে যদি 45 এর সঙ্গে যদি 2x যোগ করা হয়, গুণ করা হয়, তাহলে কি আসবে, প্লাস প্লাসে প্লাস, আর 45 দুগুণে 90x, ঠিক আছে। এবার প্লাসে প্লাসে প্লাস, 40 দুগুণে 80x, ঠিক আছে। এবার প্লাস আর এই প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান সমান 450, সমান সমান 450। আচ্ছা, বা 1800, আচ্ছা এই সংখ্যাটা আমি একটু সাজিয়ে লিখি, মানে এক্স স্কোয়ার গুলো এক সাইডে নিয়ে আসি আর এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একবারে করা যায়, এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস, না প্লাস না, হ্যাঁ প্লাস 90x, তারপর কি কত হচ্ছে প্লাস 80x, আচ্ছা তারপর কত হচ্ছে প্লাস 1800, তারপর কত আছে শুধু সংখ্যা মাইনাস 1800 সমান সমান 450। আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেবো, এখানে যে প্লাস 1800 এটা মাইনাস 1800 কেটে গেল এইটা সবটা। আচ্ছা, বা তাহলে এখানে 4x স্কোয়ার বসালাম, আচ্ছা এখানেও প্লাস এখানেও প্লাস, দুই জায়গাতেই প্লাস, তাহলে প্লাস চিহ্ন বললো, আর একই চিহ্ন হওয়ার জন্য কি হয় সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যায়। তাহলে 17 মানে 170 এক্স, মানে এখানে 90টা এক্স প্লাস 80টা এক্স, তাহলে হচ্ছে কত আমাদের টোটাল 170টা এক্স, সমান সমান কত হচ্ছে আমাদের 450। আচ্ছা নিচেটা আমি মুছি, বা 4x স্কোয়ার প্লাস 170x, আচ্ছা প্লাস 400x ছিল, 450 ছিল, এদিকে আছে মাইনাস 450 হয়ে গেল, সমান সমান 0। আচ্ছা এখান থেকে এবার আমাকে কমন নিতে হবে, কমন নিতে হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে এই সব সংখ্যা কটাকে দিয়ে ভাগ করা যায়। আচ্ছা তাহলে এখানে আমি একটু দেখে নিই কত দিয়ে কমন নেওয়া যাবে, 4 দিয়ে নিই, 4 170 আর 450, দেখি যদি 4 দিয়ে যদি আমি নিই, দেখি 4 একে 4, 4 দিয়ে কাটলে 4 4 16, এক পড়ে যাবে না, তাহলে 2 দিয়ে যাবে, এটা কমন দেখি 2 দিয়ে যাবে, সবার কাছে জোড় সংখ্যা আছে 2 দিয়ে, দেখি 2 দুগুণে 4, 2 8 16, 2 5 10, আর 2 দুগুণে 4, 2 7 14, 0 270। বেশ, তাহলে এটা 2 দিয়ে কমন যাবে। বা 2 কমন নিলে আমাদের পড়ে থাকছে 2x স্কোয়ার, মানে এই যে 2 এর বদলে 4, 4 এর জায়গায় 2 এর বদলে 2 দুগুণে 4 এসছে, এই জন্য এখানে 2, 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 170 বদলে কত এসছে আমাদের 85, 85x মাইনাস 450 এর বদলে এসছে 270, 270 সমান সমান 0, ওপরটা মুছি। বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 270 সমান সমান 0। আচ্ছা এই যে 2টা ছিল এর সঙ্গে 2/1 ছিল, এদিকে এসে কি হয়েছে 0, বা 0 গুণ চিহ্ন 1/2 হয়ে গেছে, 0 গুণ চিহ্ন 1/2 হয়ে গেছে। বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 270 সমান সমান হতো 0/2, বা শুধু 0, 0/2, বা শুধু 0 লিখে দিচ্ছি, ব্যাস